পলক ভাই ইন্ট্রোটা একটু ইয়া করেন, প্লে করেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ইন্ট্রোটা একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ, সবাইকে জানাই উষ্ণ শুভেচ্ছা সায়েন্টিফিক রিলিজিয়ন ইসলামের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে লাইভের বিষয় সেটা খুবই আপনার বিতর্কিত একটা বিষয় এবং আলোচিত একটা বিষয়, যে বিষয়ের ভিত্তি করে নাস্তিকরা একটু বেশি করে ফোকাস করে, যাতে তারা প্রমাণ করতে চায় মানুষ হচ্ছে আপনার এমন একটা জীব যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে আসে নাই, সেটা বিবর্তন লক্ষ লক্ষ বছর বা কোটি কোটি বছর একটা র্যান্ডম আপনার আপনার মিউটেশনের মাধ্যমে বা ভাবে ক্রিয়েট হয়েছে বা বিবর্তনের মাধ্যমে জিনিসটা আসছে। আমাদের যে হিউম্যান যে স্পিসিসটা এটা এভাবে আসছে। তো তারা এই বিবর্তনবাদকে বেশি জনপ্রিয় করতে চাচ্ছে, কারণ হচ্ছে তারা যাতে ধর্মকে কি করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায়। আসলে আদৌ কি বিবর্তনবাদ কি আদৌ কি একটা ফ্যাক্ট কিনা, প্রমাণিত তথ্য কিনা, তো সেই জিনিসটা আমরা একটু খতিয়ে দেখবো। এটা আসলে থিওরি, হ্যাঁ, জাস্ট ডারউইনিজমের থিওরি। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে থিওরি, ইভলিউশন যে থিওরিটা আপনার চার্লস ডারউইন দিয়েছেন, তিনি নিজেও কিন্তু নাস্তিক ছিলেন না। তো এই বিষয় নিয়ে আপনারা সবাই জানেন। তো আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্পেশাল আমাদের যে ভাই আছেন প্রেজেন্টার, আমাদের ভাই শাহরিয়ার পলক ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পলক ওয়ালাইকুম ভাই, আসসালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জি, আপনি আপনার আমি আলোচনা প্রেজেন্টেশন তাহলে শুরু করুন। শুরু করি। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ ভাই। সো লেটস স্টার্ট। চলেন স্ক্রিন শেয়ারটা
করতে হবে। বিবর্তনবাদ, যেটাকে আমরা জানি বা আজকে আলোচনার টপিক। বানরের মতো পূর্ববর্তী একটি প্রজাতি থেকে মানুষের উৎপত্তি, এমন গল্প কাহিনীকে সত্য ও বিজ্ঞান বানানোর অপচেষ্টায় লিপ্ত নাস্তিক্যবাদী অন্ধবিশ্বাসীরা। চোরের মায়ের নাকি বড় গলা। অন্ধভক্ত নাস্তিকরা বিজ্ঞানের নামে অন্ধবিশ্বাস চর্চা করে অন্যদের ওপর অন্ধবিশ্বাসের দোষারোপ করে চলেছে। এর প্রতিবিধান না করলে অন্ধত্ব বিজ্ঞানের স্থানে প্রতিষ্ঠিত হয়ে অন্ধত্ব চর্চা হয়ে যাবে বিজ্ঞান চর্চা। এখন বিজ্ঞানকে সুরক্ষিত করা সময়ের দাবি। নাস্তিকদের ধর্মত্যাগ করে তাদের মতাদর্শ তৈরির একটি বড় ভিত্তির নাম বিবর্তনবাদ। আরেকটি ভিত্তি আছে, সেটি হলো ধর্মকে খারাপ বলে প্রতিষ্ঠিত করা। এই বড় ভিত্তি বা বিবর্তনবাদের ওপরই নাস্তিকদের বাসস্থান। এটিকে আঘাত করলে কোনো নাস্তিকদের সহ্য হবে না। অনেক নাস্তিক বিবর্তনবাদ শব্দও সহ্য করতে পারেন না, তাদের আঘাত লাগে। তাদের কাছে বিবর্তনবাদের অন্য একটি নাম আছে। তাদের এই মহান বিবর্তনবাদকে তারা বলতে চান এ যেন থিওরি না, ফ্যাক্ট। আর এইখান থেকেই বিজ্ঞানের নামে অন্ধত্ব প্রতিষ্ঠার শুরু হয়েছে। যাই হোক, আমাদের আলোচনা, এবার আমরা আলোচনা শুরু করি। আমাদের দেখতে হবে যে প্রথম টপিকটা হচ্ছে প্রোটিন তৈরির সম্ভাবনা কত। এবার আমরা দেখব যে আমরা যে প্রোটিন নিয়ে কথাবার্তা বলি সেটা তৈরির সম্ভাবনা কত। আগে আমরা জেনে আসি, কাল্পনিক মিথ হলো প্রথমে প্রোটিন তৈরি হয়েছিল, ওটা ওই ঝড়ে বকে এমনি এমনি হয়ে গেছে। অ্যামিনো অ্যাসিডও ঝড়ে বকে এমনি এমনি তৈরি হয়ে গেছে। আসলে ঝড় হয়নি, কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাইছিল। আর উত্তপ্ত লাভা, উত্তপ্ত পৃথিবীতে এমন ঘটনা ঘটতেই পারে। সব আপনা আপনি হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডল খুবই তাপে উত্তপ্ত হয়ে ওঠে। তার সাথে সাথে বজ্রপাত আর অতি বেগুনি রশ্মি। এইবার পালাই কোথায়? তৈরি হয়ে গেল অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, তারপরে প্রোটিন। এটা হচ্ছে তাদের কথা। বাহ, কিন্তু এই যে তত্ত্ব তারা উপস্থাপন করছে, কিন্তু প্রশ্ন হলো এই মহান আবিষ্কারের জন্য কে নোবেল পেয়েছে, নাকি শুধু কাল্পনিক একটা ঘটনা? এই আবিষ্কার কি কোনো তুচ্ছ বিষয়? তারপরও কি কোনো গুরুত্ব নাই এটার? আসলে এটা হচ্ছে একটা তামাশা, সেটার প্রতিষ্ঠিত কোনো প্রমাণ নাই, শুধুমাত্র দাবি আছে। প্রোটিন কিভাবে তৈরি হয় আর প্রোটিন তৈরির সম্ভাবনা আমরা জেনে আসি। চলুন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্টেন্ট, দ্যাট প্রোটিন তৈরির প্রবাবিলিটি কেমন। সো আমরা এখন জেনে আসবো প্রোটিন তৈরির সম্ভাবনাটা কেমন। So, what is the probability of a simple cell evolving by undirected natural processes? The probability of a single protein being formed by undirected natural processes is only 1 in 10 to the 164th power. That's 10 with 164 zeros following. That's pretty big. The probability of life, a simple cell evolving by undirected natural processes, is 1 in 10 to the 340 millionth power. That is unimaginable. Here's an illustration to help demonstrate just what this means. Here we have one tiny grain of sand. It's been estimated that there are 1 million grains of sand in a half a cup. It would take 1 million half cups of sand to fill a swimming pool that's 6 feet deep and 30 feet in diameter. Now, if we took 1 billion of these pools of sand, we could fill Lake Tahoe in Nevada, which is about 22 miles long and 12 miles wide. Think you could find that original grain of sand we started with? We're not done yet. It would take about 1 billion Lake Tahoes to fill the volume of the Earth with sand. The probability of grabbing that original grain of sand out of the Earth filled with sand is 1 in 10 to the 30th power. It would take 100 million Earths to fill 1 sun with sand, and 1 trillion suns to fill our solar system, 10 trillion solar systems to fill 1 cubic light year,
100 trillion cubic light years to fill the volume of the Milky Way galaxy, and finally 10 billion Milky Way galaxies to fill the observable universe. Whew. That is a lot of sand. The probability of now randomly picking our original grain of sand from the entire observable universe is 1 in 10 to the 96th power. Still a far cry from our protein being formed at 1 in 10 to the 164th power, and even less chance of life evolving from undirected natural processes at the probability of 1 in 10 to the 340 millionth power. Starting to get the idea? ওকে, আমরা প্রোটিন তৈরির প্রবাবিলিটি নিয়ে আমরা জানছিলাম। এবার আমরা জানবো যে অরিজিনাল প্রোটিন কিভাবে তৈরি হয়। এটা কি ঝড়ে বকে এমনি এমনি প্রোটিন তৈরি হয়, নাকি প্রোটিন তৈরির জন্য আলাদা কোনো সিস্টেম আছে? এটা কিভাবে করে প্রোটিন তৈরি করে সে সম্পর্কে জানবো। In Darwin's day, we knew very little about cellular chemistry, for one thing. We knew very little about metabolism, how cells go about making the chemicals that they need to make the big parts of living cells. We now understand that in some detail, and we also understand about the proteins that do the chemistry of life. These are called enzymes. We understand how large these enzymes are. We understand that they are encoded by genes. And we understand how that encoding takes place. That's called the genetic code. So really, you put all that together, we now understand something about digitally encoded information in cells, encoded in the genome. We understand why it's there to encode proteins, and we understand how the proteins function to do the chemistry of life. And we also have the ability to measure, to some degree, how much information is there. If you put all that together, we now see something that looks very much like human designs, where we use digitally encoded information to accomplish things, and we know that it's impossible to get information on that scale through a chance process that Darwinism employed. I remember thinking at the time that this looks like something, not just the product of engineering, but the product of brilliant engineering. And that was the point where it occurred to me that someone needed to do the experiments to test whether that was really the case or not. It's strange how your preconceptions really color the way you process data, and some people just went along with what they were taught, and I never tended to do that. I was always questioning what I was taught, including Darwinism. If you believe that everything was cobbled together through random processes, then there would be a lot of junk. There would be the residue of cobbling sitting there, and that's why people jumped to this junk DNA hypothesis. They found out that a very small fraction of the genome actually encodes proteins. That was the one aspect of genomes that we understood well, is that they encode proteins, so they assumed all the rest of it is junk. Well, the truth is, we didn't know what the rest of it was doing, but that doesn't mean it's junk. And it's becoming increasingly clear that, in fact, it isn't junk. And that's a significant prediction. It's not a prediction that Darwin himself made, but it follows very readily and naturally from Darwinism. And it turns out not to be correct. And that's becoming increasingly clear. সো আমরা মোটামুটিভাবে এখানে জানতে পারলাম যে প্রোটিন কিভাবে তৈরি হয় এবং এটা বাই চান্স হওয়ার সম্ভাবনা কত। আমাদের কাছে আরো বেশ কিছু ভিডিও আছে 7-8 মিনিটের, যে কিভাবে করে সায়েন্টিস্টরা ক্যালকুলেট করেছেন প্রোটিন তৈরির পলক সম্ভাবনা। ভাই, হ্যাঁ পলক ভাই, একটু পলক ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওই একটু আগে যে ভিডিওটা দেখালেন যে প্রোটিন হওয়ার প্রবাবিলিটিটা, এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করে দেন, বাংলা এক্সপ্লেইন করে দেন, এটা একটু ভালো হয়। এক্সপ্লেইন করি, কারণ আচ্ছা এটা অনেকে বুঝবেন না বিষয়টা। নাও বুঝতে পারে। হ্যাঁ, প্রোটিন তৈরির যে প্রবাবিলিটি বা সম্ভাবনা, এটা কিন্তু অনেক অনেক কম। মানে এটাকে আপনি এভাবে তুলনা করতে পারেন যে 1 × 10⁻⁻164, এটা এত বড় ডিজিট যেটা সম্ভাবনা বলতে পারেন 0, মানে 0 একদম 0 প্রোটিন তৈরির ঝড়ে বকে। আর প্রোটিন কখনো ঝড়ে বকে তৈরি হয় না। এটা কোনো র্যান্ডম প্রসেসে প্রোটিন তৈরি হয়েছে, এটার কোনো প্রমাণও নাই।
নেচারে আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ নাই যে ঝড়ে বকে প্রোটিন তৈরি হয়েছে, বরং প্রমাণ আছে কিসের, প্রোটিন কিভাবে আচ্ছা তৈরি পলক হয়। ভাই, এই প্রোটিন একটা সম্ভাবনাটা প্রবাবিলিটির একটু আবার বলেন তো পলক ভাই। এই- এইটা বিষয়ে প্রবাবিলিটি আপনি কয়েকটা যেটা সম্ভাবনা বললেন আসছে, যে ওয়ান কত বাই বাই টেন টু কত দ্য জানি, 1/-1/10 1/10⁴ কত? 164, 1 বাই, হ্যাঁ আচ্ছা, ওয়া- হ্যাঁ 10⁻164 একটা প্রোটিন তৈরির প্রবাবিলিটি, যেটা আমরা দেখলাম। আরো ক্যালকুলেশন আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের এখানে পুরো একটা ভিডিও আছে যে কিভাবে করে ক্যালকুলেট করে এই প্রোটিন তৈরির Of the প্রবাবিলিটিটা। amino acids are the তো building এটা blocks of the দিতে গেলে proteins, অনেক, right? At each one of these sites, how many possible amino acids could be part of a growing protein? Do you know this from the bio? এই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রোটিন তৈরির প্রবাবিলিটি কত সেইটার ক্যালকুলেশনের জন্য। অ্যাকচুয়ালি আমরা সেই ভিডিওটা দিচ্ছি না, কিন্তু আমরা সংক্ষিপ্ত ভাষায় আলোচনা করছি যে প্রোটিন আমরা যা পাই এটা কোনো রেন্ডম ঝড়ে বকে আসা কোনো বিষয় না। প্রোটিন এটা কোনো ঝড়ে বকে যে তৈরি হয় ন্যাচারালি ঝড়ে বকে বা ন্যাচারাল প্রসেসে, এটার কোনো প্রমাণ নাই, আর এটা হয়ও না, এটার কোনো প্রুভও নাই। এমনকি এটা শুধুমাত্র একটা দাবি, অসার, ঝড়ে বকে তৈরি হওয়া সম্ভব না। এটা কিভাবে তৈরি হয়? এটা জেনেটিক্যালি কোডিং এর মাধ্যমে তৈরি হয়, এটা ডিএনএ এর একটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়। তো ফার্স্ট অফ অল, ইভলিউশন বা বিবর্তনবাদীরা যেই দাবিটা করেছে, আহ, সেই দাবিটা আমরা যদি একটু আবার যদি দেখি যে প্রোটিন তৈরি তো তাহলে কোনো প্রবাবিলিটি নাই বলতে গেলে। তো এখন কোশ্চেনটা আসছে, যদি প্রোটিন তৈরির কোনো প্রবাবিলিটি না থাকে ঝড়ে বকে, তাহলে তারা কিরকম একটা কাল্পনিক মিথ তৈরি করলো যেখানে তারা বলছে প্রথমে প্রোটিন তৈরি হয়েছিল, সেটা ওই ঝড়ে বকে হয়ে গেছে। ঠিক আছে, ঝড়ে বকে এমনি এমনি ন্যাচারাল প্রসেসের মাধ্যমে, তো আবার ঝড়ে বকে বলেনি, তারা বলেছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে, বায়ুমণ্ডলে উত্তাপ তৈরি হয়েছে, তারপরে বজ্রপাত তৈরি হয়েছে, অতিবেগুনি রশ্মি তৈরি হয়েছে, এভাবে প্রোটিন তৈরি হয়েছে। আমি শক খাইছি যে আপনি অ্যামিনো অ্যাসিড তৈরির আমি ফর্মুলা খুঁজছিলাম, অ্যাকচুয়ালি আমি শক খাইছি, গোটা ইন্টারনেট খুঁজে এই পর্যন্ত আমি অ্যামিনো অ্যাসিড তৈরির ফর্মুলা পাই নাই যে কিভাবে অ্যামিনো অ্যাসিড বানাবো। আর প্রোটিন তৈরি ওইটা আবার অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রবাবিলিটি দেখাইছে। সো অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রবাবিলিটি কত? খুবই কম। আর আপনি বর্তমান নেচারে ঝড়ে বকে কতখানি অ্যামিনো অ্যাসিড পাবেন যে এমনি এমনি ন্যাচারাল প্রসেসে জোড়ায় লেগে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে আছে, এরকম আপনি কতখানি পাবেন? ইটস ক্যানট বি পসিবল। এত বড় একটা ইউনিভার্সের মধ্যে আমাদের জীবন তৈরি হয়, এটার প্রবাবিলিটি প্রচন্ড কম। কারণ আপনার অণু পরমাণুগুলো কাছাকাছি পাবেন তার নিশ্চয়তা কে বলেছে? সো অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরির সম্ভাবনায় দাঁড়াচ্ছে 1/10⁻164। এইটা এত বড় একটা ডিজিট। আপনি চিন্তা করেন টোটাল ইউনিভার্সে আপনাকে যদি একটা পরমাণু খুঁজতে দেওয়া হয়, সেরকম একটা প্রবাবিলিটি যে আপনাকে বলা হলো যে এবার ইউনিভার্স থেকে আপনি একটা পরমাণু খুঁজে বের করেন, মানে এই টাইপের ইউনিভার্স না, একটা গ্যালাক্সির মধ্যে চিন্তা করেন, একটা গ্যালাক্সির মধ্যে আপনাকে কোন একটা মার্বেল খুঁজে বের করতে বলছে, এটার প্রবাবিলিটি কত? সো এই টাইপের একটা ইকুয়েশন দাঁড়ায় 1/, এটা এত বড় একটা সংখ্যা 164, 1/10⁻164। তো এটা তো আপনি পারবেন না একটা গ্যালাক্সির মধ্যে একটা মার্বেল খুঁজে বের করতে, এটা কি সম্ভব? সো প্রোটিন তৈরির প্রবাবিলিটি তার চেয়েও বেশি মনে হচ্ছে, মানে এত বড় ডিজিট। সো তাহলে আমরা প্রোটিন তৈরি এটা কোনো ন্যাচারাল ঝড়ে বক প্রসেসে হয় না, কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা আমরা জানলাম। সেকেন্ড যদি বিষয় আমরা দেখি, তো সেকেন্ড যেটা বিষয় আসে, আচ্ছা মেনে নিলাম যে প্রোটিন তৈরি, না মেনে নেওয়ারও প্রশ্ন নাই, প্রোটিন তৈরি হওয়ার সম্ভাবনাই তো নাই। সেখানে আমরা চিন্তা করছি যে অনেকে বলছেন প্রোটিন তৈরি হওয়া মানে জীবনের উৎপত্তি হয়ে গেছে। তাদের জন্য একটা প্রশ্ন, আপনি কি একজন মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তির পুনরুত্থিত হওয়ার সম্ভাবনা গণনা করতে পারেন? একটু চিন্তা করেন, একজন মৃত ব্যক্তি পুনরুত্থিত বা পৃথিবীতে আবার জীবিত হবে, এই সম্ভাবনা কি আপনি গণনা করতে পারেন? অবশ্যই আপনি পারেন না। একজন মৃত ব্যক্তি পুনরুত্থিত হওয়ার সম্ভাবনা আপনি কিভাবে গণনা করবেন? কারণ সে তো মৃত। যারা আমার প্রশ্নটা বুঝেননি তাদের জন্য বলছি আবার, আপনাকে আমি প্রোটিন সহ কোষের সকল উপাদান দিয়ে দিব, আপনি কি একটি জীবিত প্রোটিস্টা বানিয়ে দিতে পারবেন? প্রোটিন সহ কোষের সকল উপাদান দিব, আপনি কি একটা জীবিত প্রোটিস্টা বানিয়ে দিতে পারবেন? পারবেন না। আমি আপনাকে মরা দেহ দিব, আপনি কি সেটাতে জীবন দিতে পারবেন? পারবেন না। এসবের উত্তর অবশ্যই না। প্রোটিন থাকলেই জীবনের তৈরি হবে এ কথা যারা বলেন, তাদের জন্য এই সহজ প্রশ্নটা আপনি করছি, আবারও করছি,
আপনি কি মৃত ব্যক্তির পুনরুত্থিত হওয়ার সম্ভাবনা গণনা করতে পারেন? জীববিজ্ঞানের মৌলিক ভিত্তি কিন্তু জীবন থেকে জীবনের উৎপত্তি, জড় থেকে জীবনের উৎপত্তি নয়। জীববিজ্ঞানের মৌলিক ভিত্তি হচ্ছে জীবন থেকে জীবনের উৎপত্তি, জড় থেকে জীবনের উৎপত্তি নয়। দ্যাটস আ মিস্টেক। সো বাট ইভলিউশনের যেটা মেইন প্রসেস, সেখানে তারা এখন আমাকে প্রশ্ন করবে যে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো জীবন থেকে জীবনের উৎপত্তি, জড় থেকে জীবনের উৎপত্তি নয়। সো ইটস ক্যান বি হ্যাপেন্ড, আর আমরা এটা এক্সপ্লেইন করতে ব্যর্থ হচ্ছি কিভাবে জীবনের উৎপন্ন হচ্ছে, কিভাবে জীবন তৈরি হচ্ছে, আমরা এটা এক্সপ্লেইন করতে ফেল করছি। তাহলে এখন আমরা জানি না বা কিভাবে প্রকৃতপক্ষে জীবনের উৎপত্তি হয়েছিল, কিন্তু আমাদের তথ্য তো সত্য যে সকল প্রজাতি পূর্ববর্তী প্রজাতি থেকে এসেছে, পূর্বপুরুষ থেকে এসেছে। সকল প্রজাতি, আপনি দেখবেন আপনি আপনার পূর্বপুরুষ থেকে এসেছেন, সবাই তার পূর্বপুরুষ থেকে এসেছে। তাই মানুষের উৎপত্তিও পূর্বপুরুষ প্রজাতি হতে, এবং বানর আর মানুষের মধ্যে আমরা অনেক মিল দেখতে পাই। তাই বলতে পারি মানুষের উৎপত্তি আদি বানর প্রজাতি থেকে। এই দাবিটা এখন বিবর্তনবাদীরা করে বসবেন, কারণ দ্যাটস আ ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, এন্ড এইটার অ্যান্সার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আপনি বলছেন ঠিক আছে জীবন থেকে জীবনের উৎপত্তি, যেটাই হোক আমরা এই বিষয়টা এক্সপ্লেন করতে পারছি না কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে, কিন্তু আমাদের তথ্য সত্য যে সকল প্রজাতি তো পূর্ববর্তী প্রজাতি থেকে এসেছে, তাই মানুষও তো পূর্ববর্তী কোনো পূর্বপুরুষ প্রজাতি থেকে আসছে। বানর আর মানুষের মধ্যে দেখেন অনেক মিল আছে, তাই বলতে পারি মানুষের উৎপত্তি বানরের কোন একটা আদি প্রজাতি থেকে, বানরের আদি প্রজাতি থেকে মানুষের উৎপত্তি, একথা তারা দাবি করতেই পারে। সো তাদের এই ভাষ্যটা যদি আমি সংক্ষেপে তুলে ধরি, তাইলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো তাদের এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তর হতে পারে বা পরিবর্তিত হতে পারে। এইটার কিন্তু কোনো প্রমাণ নাই। এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে যে পরিবর্তন হতে পারে, এইটার কোনো প্রমাণ নাই। এভাবেই তারা চিন্তা করেছে যে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তরিত বা পরিবর্তিত হতে পারে। তাই আদি বানর পরিবর্তিত হয়ে মানুষ নামক একটা নতুন প্রজাতিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে তাদের দাবি, বিবর্তনবাদীদের দাবি, যে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত বা পরিবর্তিত হতে পারে। তাই অতীতের আদি বানর পরিবর্তিত হয়ে মানুষ নামক নতুন প্রজাতিতে পরিণত হয়েছে, এটা দাবি। কিন্তু প্রথম বিষয়টা হচ্ছে দাবিটা তো আমাদের ব্যাখ্যা করা দরকার বা একটু চিন্তা করা দরকার, এটা আদৌ সম্ভব কিনা, কিভাবে সম্ভব, কিভাবে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে পরিণত হতে পারে, আপনি কিভাবে মানুষ থেকে আবার আরেকটা প্রজাতিতে পরিণত হতে পারেন, বা বানর প্রজাতি কিভাবে মানুষ নামক একটা প্রজাতিতে পরিণত হতে পারে। তো এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে প্রথম যেটা আমাদের যাচাইয়ের বিষয়, যে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে পরিবর্তনের কোনো প্রমাণ নাই। দ্যাটস দ্য গ্রেট কোশ্চেন। আপনারা দেখবেন যে মানুষ আছে, বান্দর আছে, কিন্তু মানুষ আর বান্দরের মাঝখানে যতগুলো প্রাণী, একটা প্রাণীও কিন্তু নাই। খেয়াল করছেন? একটাও নাই। এবং প্রতিটা প্রজাতির মধ্যে অনেক বড় বড় সেপারেশন। একটা প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তর হতে গেলে মাঝখানে যতগুলো প্রক্রিয়া লাগে, একটা প্রক্রিয়ার কোনো প্রাণী আমরা পাই নাই। এটা খেয়াল করছেন? দেখবেন মানুষ আর বানর, বিবর্তনবাদীর এখানে দিছে একটা মানুষ, এখানে দিছে একটা বানর। হ্যাঁ হ্যাঁ পলক ভাই, হ্যাঁ পলক ভাই আমার কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোনা যায়। আচ্ছা, আমি কিন্তু আপনার কথার সাথে কিন্তু দ্বিমত পোষণ করতেছি। আপনি যেটা বললেন যে মানুষ আর এই বানরের মাঝামাঝি কোনো কিছু নাই, তা আমরা তো দেখতেছি ভাই এখন আমরা যে খগেন গুলা দেখি, এরা এরা মানুষও দাবি করে আবার বানরও দাবি করে, তাহলে তাদেরকে কি আমরা মাঝামাঝি কোনো স্পেসিস বলতে পারি না? না না, এটা পারেন না, কারণ প্রজাতির সংজ্ঞাটা হচ্ছে, প্রজাতি হচ্ছে এমন কোনো একটা জিনিস যারা, আচ্ছা প্রজাতির ডেফিনেশনটা আপনি যেটা বললেন সেটা বুঝতে গেলে আমাদের প্রজাতির ডেফিনেশনটা আমাদেরকে বুঝতে হবে। প্রজাতির ডেফিনেশনটা কি? প্রজাতির ডেফিনেশন হচ্ছে যারা নিজেদের মধ্যে সন্তান উৎপন্ন করতে সক্ষম, এরকম বিষয়গুলোকে প্রজাতি বলা হয়। যেমন ধরেন মানুষ মানুষ মিলে সন্তান উৎপন্ন করতে সক্ষম, তো নাস্তিকরাও তো মানুষ, তারাও তো সন্তান উৎপন্ন করতে সক্ষম। তো তারা যতই অস্বীকার করুক তারাও আসলে মানুষ প্রজাতি। আর যদি বলেন
নাস্তিকরা বানর প্রজাতি, so তাদেরকে দেখতে হবে যে তারা বানরের সাথে সন্তান উৎপন্ন করতে সক্ষম কিনা। যদি তারা বানরের সাথে সন্তান উৎপন্ন করতে সক্ষম হয় তাহলে আমরা মেনে নিব যে হ্যাঁ নাস্তিকটা বানরের প্রজাতি। তো ওইটা দাবি করলেও লাভ নাই ভাই, ওটা এখন আটকে যাবে। তো প্রথমে আমাদের এই বিবর্তনবাদে এসে এইখানে এসে আমাদের দেখতে হবে যে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে পরিবর্তনের কোনো প্রমাণ নাই। এমনকি যেই কাল্পনিক মিথ তৈরি করা হয়েছে সেইটারও কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এভাবে করে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে পরিণত হয়। সেকেন্ড বিষয়, বিবর্তনবাদ তার দাবি ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব। ইভেন ডারউইন এটা ফেইল করেছে কিভাবে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব। এ বিষয়ে আমি আরো বেশ কিছু উদাহরণ আপনাদেরকে দিতে পারি কিভাবে তারা ফেইল করেছে। আমি যদি বলি ন্যাচারাল সিলেকশন কি কখনো এক্সপ্লেইন করবে যে কিভাবে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব? ফেল করেছে। ন্যাচারাল সিলেকশন পারেনি এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর হওয়া সম্ভব। এটাকে এক্সপ্লেইন করতে পেরেছে? পারে নাই। আপনি বিবর্তনবাদের সকল তত্ত্বগুলোই খেয়াল করেন, কোন তত্ত্বকে এটা এক্সপ্লেইন করতে পারছে যে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব? ফেইল্ড। তারপরে হচ্ছে যে অস্তিত্বের সংগ্রাম, আপনি বলেন তো অস্তিত্বের সংগ্রাম ডারউইনের অনেকগুলো বিষয় ছিল, একটা হচ্ছে অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি, এটা কি এক প্রজাতি? তারপর দেখেন ডারউইনের বইতে, ওয়ালাইকুম আসসালাম, আমি একটু আলোচনাটা শেষ করি তারপর আপনারা করবেন, জাস্ট আর অল্প একটু আছে। না আমি আলোচনা করব না ভাই, পলক ভাই জাস্ট সালাম বিনিময় করলাম, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চমৎকার। মনির ভাই সালাম কি আমাকে দিবেন না ভাই, পলক বাইরে দিলে হবে? না আমি প্রথমে মানে সালাম কিন্তু নাম ধরে বলি নাই, দুজনকে বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো আছেন মনির ভাই? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। পলক ভাই কন্টিনিউ করেন। আমাদের পলক ভাইটা উনি শেষ করুক তারপর আমরা কথা বলবো। হ্যাঁ জি হ্যাঁ। সেকেন্ড যেটা বিষয় আমরা দেখব, কন্টিনিউ করেন, যে এখানে আমাদের দ্বিতীয় যে বিষয়টা দেখার আছে সেটা হলো যে ডারউইন কিভাবে এই নেচারকে দেখছে। নেচারে দেখছে অত্যাধিকারে বংশবৃদ্ধি। ওয়েল, ডাজ ইট প্রুভ যে এক প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব অত্যাধিকারে বংশবৃদ্ধি? এর কোনো সেন্স মেক করে না। সীমিত খাদ্য, বাসস্থান, অস্তিত্বের সংগ্রাম, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটাকে বলে, এইটা কি কখনো আপনার প্রমাণ করবে এক প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব? পারে না। তারপরে হচ্ছে মিউটেশনও পারে না। তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচনও পারে না। টোটাল বিষয়টা হচ্ছে কিভাবে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব, এইটা ব্যাখ্যা করতে বিবর্তনবাদ ফেইল্ড করেছে। মানে পলক ভাই আপনাকে একটা বিষয় অনুরোধ করব, আপনি যে শব্দগুলো বলতেছেন ধরেন মিউটেশন বা প্রবাবিলিটি, এই বিষয়গুলো তো অনেকের হয়তো বা একটু অস্পষ্টতা আছে বা একটু কম জানে, তো এটা যদি একটু এক্সপ্লেন করে বলেন আমার মনে হয় জিনিসটা একটু সুন্দর হয় আর কি। একটু সামান্য ব্যাখ্যা করে বলবে মিউটেশন জিনিসটা, একটু যদি ব্যাখ্যা করে বলেন ভালো হয়। আচ্ছা, মিউটেশন জিনিসটা কি? ধরেন আমি আপনার একটা হাত কেটে সেখানে রোবটের একটা হাত লাগাই দিলাম। সো ডিএনএ এর মধ্যেও যেটা হয় যে ডিএনএ এর একটা অংশের পরিবর্তিতে সেখানে আরেকটা অংশ সেট করা যেতে পারে, এতে আমাদের বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন আসে। এই কারণে এটাকে আমরা মিউটেশন বলে থাকি। যেমন ধরেন আপনার ডিএনএ এর কোনো একটা অংশ কেটে সেই জায়গাতে অন্য কোনো একটা অংশ লাগিয়ে দেওয়া যেতে পারে। এখন ডিএনএ না বুঝলে আবার আরো সমস্যা। সো একটা মানে এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় যে এভাবে করে আসলে মিউটেশনটা এই প্রসেসটা কাজ করে। সো কিন্তু দেখেন মিউটেশনের সমস্যাটা কি, আমি 3 নম্বর পয়েন্টে আসবো, মিউটেশনের ক্ষেত্রে আমি আসবো, থার্ড পয়েন্টে আমি আসবো, জাস্ট এটাতে আসি। মানে বেশ কিছু তথ্য বিবর্তনবাদ দাবি করছে, যে সকল তথ্যের মাধ্যমে তারা দাবি করছে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব বা পরিবর্তন সম্ভব, কিন্তু সেগুলো দিয়ে কখনোই নতুন প্রজাতি তৈরি সম্ভব না। মানে তারা যতগুলো তথ্য দিয়ে দাবি করছে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব, সেগুলো দিয়ে নতুন প্রজাতি তৈরি কখনোই সম্ভব নয়। যেমন মিউটেশন, এইটার মাধ্যমে নতুন কোনো প্রজাতি তৈরি সম্ভব নয়। এরূপ অনেক বিষয় তারা দাবি করছে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তরের, কিন্তু সম্ভব নয়, শুধু দাবি কিন্তু আশার। কিভাবে এই বিষয়গুলো নতুন প্রজাতি তৈরি করতে পারে সেগুলোর ব্যাখ্যাও দিতে পারেনি। এখন মিউটেশনের যেটা প্রবলেম ভাই, মানুষের জেনেটিক কোডিং আর বানরের জেনেটিক কোডিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মিউটেশন কোনো সিকোয়েন্স অ্যাডিং প্রণালী না। আমি আপনাকে যদি বলি যে আমার হাত কেটে আরেকটা মানুষের হাত লাগাই দেন,
তাতে কি মানুষের হাত বানরের হাতের মতো হয়ে যাবে? হয়ে যাবে না। তো ঘটনা হচ্ছে যে মিউটেশন কোনো ডিএনএ কোডিং অ্যাডিং পদ্ধতি না, মিউটেশন হচ্ছে একটা কনভার্টিং পদ্ধতি। আমি যদি বলি 10 টাকা আছে, 10 টাকার আপনি 1 টাকা আমাকে দিলেন, আমি আবার আপনাকে 1 টাকা দিলাম, এটা হচ্ছে পরিবর্তন, কিন্তু তাতে কিন্তু আপনার 11 টাকা হচ্ছে না। আমি আপনাকে 10 টাকা, আপনার কাছে 10 টাকা আছে, 1 টাকা আমাকে দিলেন, আমি আপনাকে 1 টাকা দিলাম, তা আপনার কাছে 10 টাকায় থেকে গেল। সে মিউটেশনে ওই 10 টাকায় থাকবে, মিউটেশনে কখনো 11 টাকা হবে না, আর মিউটেশনে কখনো 9 টাকাও হবে না। সো মিউটেশন হচ্ছে এমন একটা প্রসেস, এই প্রসেসে ডিএনএ সিকোয়েন্স বাড়েও না কমেও না, সেম থাকে, কিন্তু প্রজাতির মধ্যে ডিএনএ সিকোয়েন্সের অনেকগুলো পার্থক্য থাকে। একটা প্রজাতির ডিএনএ সংখ্যা আর একটা প্রজাতির ডিএনএ সংখ্যা থেকে, মানে কোডিং সংখ্যা থেকে অনেক বেশি, তাহলে বাকি কোডিং তো মিউটেশনের মাধ্যমে সম্ভব না। যার অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরের কোনো ব্যাখ্যা এই মিউটেশনের মাধ্যমে, বা তারা যেগুলো দাবি করেছে, যেমন তারা বলেছে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অতি হারে বংশবৃদ্ধি, সীমিত সংখ্যক বাসস্থান, ডারউইনের আবার এগুলা তত্ত্ব, আমি পরে হাসতে পারছি, তার চেয়ে মিউটেশনের বিষয়ে দাবি করছে। এই বিষয়গুলো দিয়ে আসলে সম্ভব না। ডারউইন মিউটেশন দাবি করে নাই, সে যেটা দাবি করছিল সেটা আরো আরো হাস্যকর। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অঙ্গ ব্যবহার করি না, তো সেই অঙ্গ নাকি ঝরে পড়ে যায় না, এরকম একটা দাবি ছিল তার। So আমরা লেজ ব্যবহার করিনি, লেজ ঝরে পড়ে গেছে। সো ডাজ ইট মেক এনি সেন্স? এই টাইপের একটা মানে দাবি ছিল তার, যে আমাদের কেন কিভাবে করে লেজ পড়ে গেল। সো এইটা আপনি মিউটেশন দিয়ে কেমনে মিশাবেন যে ব্যবহার না করলে এটা বাতিল হয়ে যাবে? তো ডারউইনের যেসব দাবি ছিল, ওই দাবিগুলো আসলে হাস্যকর ছিল। মানে বিবর্তনবাদীদের কাছ থেকে আমার শোনা, এই বিষয়টা আসলে সেভাবে করে বইয়ে তো লেখে নাই। যাই হোক, মানে বইয়ে এভাবে কিভাবে করে লিখবে কোনো বইয়ে? সো এটা হচ্ছে আমার শোনা কথা। বাট 4 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি 4 নম্বর বিষয় দেখি, যে নতুন প্রজাতি তৈরি সম্ভব না, এটা আমরা কখনোই পারিনি। আমরা আলাদা দুইটা প্রজাতির সাথে একসাথে নতুন প্রজাতি তৈরির চেষ্টা করেছি, কিন্তু কোনো নতুন প্রজাতি তৈরি হয় নাই। So আমরা যখন দুইটা আলাদা প্রজাতি, যেমন মানুষ আর গরু, অথবা মানে লাইগারের কথাই বলেন, নতুন কিন্তু কোনো প্রজাতি তৈরি হয় নাই। কেন নতুন প্রজাতি তৈরি হয় নাই? কারণ নতুন প্রজাতি তৈরি সম্ভব না। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও নতুন প্রজাতি তৈরি করতে পারেনি, এটা কিন্তু প্রমাণিত বিষয়। কিন্তু ওরা আবার কাল্পনিক একটা মিথ বানাইছে, সেটা হচ্ছে কোটি কোটি বছর লাগে এক প্রজাতিতে নতুন প্রজাতিতে রূপান্তর হতে। এই কাল্পনিক মিথ কেমনে আপনি টেস্ট করবেন এটা তারাই জানে। তারা যে বলে আমরা অন্ধবিশ্বাসী না, এবার কাল্পনিক মিথ তোমরা টেস্ট করো, সেটা হচ্ছে কোটি কোটি বছর লাগে প্রজাতিতে রূপান্তরিত হতে, কাল্পনিক মিথ। তো টোটাল বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অনেক ভয়াবহ কিছু তারা বিষয় এখানে নিয়ে এসেছে, যে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব না, বিবর্তনবাদ ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে পরিবর্তন বা রূপান্তর সম্ভব। 3 নম্বর, যে সকল তথ্যের মাধ্যমে দাবি করছে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর সম্ভব, তা দিয়ে নতুন প্রজাতি তৈরি সম্ভব নয়। মানে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে কিভাবে রূপান্তরিত হবে সেটার ব্যাখ্যাই তারা দিতে পারেনি। 4 নম্বর, নতুন কোনো প্রজাতি তৈরিও সম্ভব না, ডেঞ্জারাস বিষয়। নতুন কোনো প্রজাতি তৈরিও সম্ভব নয়, কারণ আমরা দুইটা প্রজাতির মাধ্যমে নতুন প্রজাতি তৈরির চেষ্টা করেছি, নতুন কোনো প্রজাতি তৈরি হয় নাই। হ্যাঁ, প্রাণী তৈরি হতে পারে, কিন্তু প্রজাতি তৈরি হয় নাই, মনে রাখবেন প্রজাতির কথা বলছি। সো লাইগারকে আবার যারা প্রজাতি মনে করেন তাদের আবার এখানে সমস্যা আছে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আচ্ছা নতুন পলক কোনো ভাই, প্রজাতি তৈরি সম্ভব নয়। হ্যাঁ পলক ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি। পলক ভাই হ্যাঁ বলেন। একটু আচ্ছা, আপনি যেই বিষয়গুলো এখানে দাবি করতেছেন, সেই দাবিগুলার কোন প্রুফ গুলা যদি একটু দেখাতে পারতেন, এর সাথে সাথে কোনো রেফারেন্স, এই জিনিসটা একটু আরো সুন্দর হইতো আর কি। ভাই এইটা তো আমি উপস্থাপন করছি এ সময় তো আমি মানে এইগুলো হচ্ছে প্রমাণিত বিষয়। আপনি ইভলিউশন যদি আপনি পড়েন, বিবর্তনের বাদে এই আমার একটা পয়েন্টও খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? আমরা এই ক্ষেত্রে আরো আচ্ছা আচ্ছা। অনেকে দেখবেন যে প্রজাতায়ন নামক অনেক শব্দ তারা ব্যবহার করছে নতুন প্রজাতি তৈরির মাধ্যমে, একটা গর্দভের মতো কাজ করছে এখানে। ওই বিষয়গুলো আমি এখানে ডিসকাশনের ক্ষেত্রে নিয়ে আসছি না, আমার জাস্ট সংক্ষিপ্ত করার ক্ষেত্রে এই আলোচনাটা নিয়ে আসছি। হ্যাঁ, আপনি সার্চ করবেন যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন প্রজাতি তৈরি হয়েছে, সে নতুন প্রজাতির নাম কি? এটা পসিবল না, সম্ভব না। আর মিউটেশনের মাধ্যমে নতুন প্রজাতি তৈরি সম্ভব না। আপনার যতই মিউটেশন ঘটুক, মানুষই থাকবে।
মানুষ কখনো বান্দর হবে না বা মানুষ অন্য প্রজাতিতে রূপান্তর করবে না, কারণ এখানে নতুন কোনো ডিএনএ কোডিং অ্যাড হচ্ছে না বা নতুন কোনো ডিএনএ কোডিং ধ্বংস হয়ে যাচ্ছে না মানুষের শরীর থেকে। মিউটেশনের মাধ্যমে একটা জিনিস কেটে আপনি আরেকটা জিনিস লাগাই দিচ্ছেন, কিন্তু একটা জিনিসই থাকছে, দুইটা হচ্ছে না বা একটা কমে গিয়ে শূন্যটা হয়ে যাচ্ছে না, ওই একই থাকছে, একের সাথে আর একটা ওখানে অ্যাড করতে পারবেন না কোডিং। তার অর্থ যেটা হচ্ছে যে মানুষের এই যে নতুন প্রজাতি তৈরি, এই ফাংশনটা পুরোপুরি স্টপ হয়ে গেছে। এবার আমরা যদি দেখি, তার অর্থ এক প্রজাতি অন্য প্রজাতিতে কখনোই রূপান্তর বা পরিবর্তিত হতে পারে না। তাহলে আদি বানর প্রজাতি কিভাবে মানব প্রজাতিতে রূপান্তরিত হবে? তার অর্থ আদি বানর প্রজাতি মানব প্রজাতিতে রূপান্তরিত হওয়ার রাস্তা বন্ধ, বিবর্তনের রাস্তা বন্ধ। এটা হচ্ছে ইভলিউশন স্টপ। সো নাস্তিকদের এর আগে যে সর্বশেষ তাদের পয়েন্ট ছিল যে এক প্রজাতি অন্য প্রজাতিতে, সকল প্রজাতি তার পূর্বপুরুষ থেকে এসেছে, সুতরাং মানুষ আর বানরের মধ্যে মিল দেখা যায়, তাই বলতে পারি মানুষ আর বানরের উৎপত্তি একই আদি প্রজাতি থেকে। এই দাবিটাকে এক্সপ্লেইন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এক প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তরিত বা পরিবর্তিত হতে পারে, এবং তাই আদি বানর প্রজাতি পরিবর্তিত হয়ে মানুষ প্রজাতিতে রূপান্তরিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে। বানর মানুষ নামক নতুন প্রজাতিতে পরিণত হয়েছে বিবর্তনের মাধ্যমে বা রূপান্তরিত হয়ে, পরিবর্তিত হয়ে, যেটাই বলেন। রূপান্তর, পরিবর্তন বা এই বিষয়গুলো, বিবর্তন একই টাইপের শব্দ। বাট এক প্রজাতি অন্য প্রজাতিতে পরিণত হওয়ার পরিবর্তনের কোনো প্রমাণ নাই। এটা এক্সপ্লেইন, বিবর্তনবাদ ব্যাখ্যাই করতে পারে নাই কিভাবে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর বা পরিবর্তন সম্ভব। 3 নম্বর, মিউটেশন সহ যেই এভিডেন্সগুলো তারা দাবি করেছে সেইগুলোর মাধ্যমে নতুন প্রজাতি রূপান্তরিত হওয়া সম্ভব না। 4 নম্বর, নতুন কোনো প্রজাতি তৈরিও হওয়া সম্ভব না, কারণ এইটা আমরা ফেল করেছি। আমরা প্রজাতির মধ্যে মিলন ঘটে এটা ফেল করছি, আবার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা নতুন কোনো প্রজাতি তৈরি করতে পারবো না, সেটা আমাদের এখন প্রমাণিত বিষয়। সো দ্যাটস ইজ গুড, এই জিনিসটা আমরা গুড পজিশন বলে মনে করি। এখন এই বিষয়টাতে অনেকে এসে দাবি করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন প্রজাতি তৈরি করা বা মিউটেশনের মাধ্যমে নতুন কোনো প্রজাতিকে উৎপত্তি করা, এটা যেহেতু সম্ভব নয় বা আমরা এই বিষয়টা ফেল করছি, সো এখন কিভাবে তারা দাবি করবে যে কোটি কোটি বছর লাগে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তরিত হতে? ইটস আ গ্রেট কোশ্চেন। এইটার কোনো সমাধান আমি পাই না যে কিভাবে করে কোটি কোটি বছরে তারা কিসের ভিত্তিতে দাবি করলো কোটি কোটি বছর ধরে, যেখানে আমরা নতুন প্রজাতিতে কোনো প্রজাতি তৈরি করতে পারি নাই নতুন। সো এই প্রশ্নগুলোর তারা অ্যান্সার দিবে। আরো বেশ কিছু পয়েন্ট আছে এই বিষয়টাতে আমার তুলে ধরার, কিন্তু টোটাল বিষয় যদি আমি খেয়াল করি, টোটাল বিষয়টা যদি দেখেন, হ্যাঁ ভাই, এখন আপনি যদি বলেন যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে সেখানে কি ঘটছে, যে সেখানে মানে যেটা ঘটছে যে লিচু গাছে আম ধরে গেছে। এখন এইটাকে আমি কেমনে ব্যাখ্যা করবো? এটা তো আল্লাহর কুদরতি হইতে পারে ভাই। এইটাকে আমি কেমনে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করবো? এটা সায়েন্টিস্টরা চিন্তা করবে। বাট এমনটা ঘটার সম্ভাবনা যদি থাকে যে নতুন প্রজাতি তৈরি হয়েছে, তো সেই নতুন প্রজাতি আমাদেরকে নিয়ে এসে দেখাতে হবে, প্র্যাকটিক্যালি টেস্ট করতে হবে। কিন্তু আমার আপাতত দাবি যে আমরা নতুন প্রজাতি তৈরি করে কোনো নতুন প্রজাতি তৈরি করতে পারি নাই। উই ফেইল টু ক্রিয়েট নিউ প্রজাতি। আপনি যদি দেখেন মিউটেশনের ক্ষেত্রে, দেখেন আপনি যদি লাইগারের কথা চিন্তা করেন বা খচ্চরের কথা চিন্তা করেন, লাইগার, খচ্চর এরা কিন্তু কোনো প্রজাতি না। যার অর্থ এই ইভলিউশনের যে দাবিটা যে আদি বানর মানুষে রূপান্তরিত হয়েছে, এইটা ঘটা কখনোই সম্ভব না। দিস ইজ নট আ পসিবল ম্যাটার। এটা কোনো পসিবল ম্যাটার না। তারপরে যদি আমরা চিন্তা করি, তাইলে যখন এক প্রজাতি অন্য প্রজাতিতে আমরা নতুন প্রজাতি তৈরির চেষ্টা করেছি, হয়েছেটা কি? সেই প্রজাতিটা বা সেই প্রাণীটা বিলুপ্ত হয়ে গেছে। আপনি যখনই দেখবেন যে নতুন কোনো প্রজাতি তৈরির চেষ্টা করেছি, যেমন ধরেন লাইগারের কথা বলেন বা খচ্চরের কথা বলেন, এদের কিন্তু প্রজনন ক্ষমতা ছিল না। সো এটা দাবি করা যায় যে নতুন প্রজাতি তৈরির চেষ্টা করলে সেটার প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে। ইটস ক্যান বি ক্লেম, এটা দাবি করা যায়। আবার আপনি যদি আবার দেখেন যে আমরা যখন মিউটেশন ঘটাই তখন কি ঘটে? আপনার একটা কোডিং বাতিল হয়ে যায়, আপনার একটা কোডিং নষ্ট হয়ে যায়, তার ফলশ্রুতিতে আর একটা কোডিং আসে। দেখেন আপনার একটা কোডিং, আপনার একটা চরিত্র ধ্বংস করে ফেলে দিলেন, সেই চরিত্র ধ্বংস করে আর একটা নতুন চরিত্র নিয়ে আসছেন। এটা তো ভাই ডেঞ্জারাস জিনিস। আপনি তো
মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্যকে নষ্ট করে দিতে পারেন, মানুষের মধ্যে একটা ক্যারেক্টারকে নষ্ট করে দিতে পারেন। সো মিউটেশনের ফলে অনেক রোগ ব্যাধি হতে পারে, অনেক অসুস্থতা আসতে পারে, মানুষের বিকলাঙ্গতা আসতে পারে, আরো ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস ঘটতে পারে যদি সেটা অনিয়ন্ত্রিত বা র্যান্ডম মিউটেশন ঘটে। কিন্তু প্রজাতিতে রূপান্তরিত হবে না, কিন্তু কোনো প্রজাতি যদি মিউটেশন হওয়া শুরু করে কোনো প্রজাতির, যে এই প্রজাতিটা মিউটেশন হওয়া শুরু করেছে, তখন কি ঘটবে, যে ওই প্রজাতি রোগে আক্রান্ত হয়ে ওই মরে যাবে। কারণ ইটস হিউজ প্রবাবিলিটি আছে, কারণ তার জেনেটিক কোডিং এর সমস্যা হচ্ছে, সো ওর তো সার্ভাইভ করার প্রবাবিলিটি প্রচন্ড কম। আমরা দেখছি যখন নতুন প্রজাতি তৈরি করছি, ওটার কোনো মানে নতুন প্রজাতি তৈরির চেষ্টা করছি, সেটার কোনো প্রজনন ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। এই হয়েছে অবস্থা, যে সেটা সন্তান উৎপন্ন করতে সক্ষম না। তো এই হয়েছে অবস্থা। তাইলে আমাদের একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে রূপান্তরিত হওয়ার অনেক বড় মাঝখানে ল্যাক আছে, অনেক বড় মাঝখানে প্রবলেম আছে। কি কি প্রবলেম আছে এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়ার? অনেক বড় বড় প্রবলেমের মধ্যে আমরা এখানে ধরতে পারি যে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তারা মারা যাবে, তারা সার্ভাইভ করবে না, এবং এটা সম্ভব না। তো টোটাল এই কারণে আমি দাবি করছি, যেহেতু আমার কাছে এভিডেন্স আছে, যে আমরা নতুন প্রজাতি তৈরির ক্ষেত্রে, যেহেতু ভাই এখানে এভিডেন্স চাইলেন, তো আমি সংক্ষিপ্ত ভাষাতে বুঝালাম যে কেন বলছি নতুন প্রজাতি তৈরি সম্ভব নয়। যখনই বানর মানুষে রূপান্তরিত হতে যাবে, তার জেনেটিক কোডিং এ চেঞ্জ হওয়া শুরু হবে, সে মারা যাওয়া শুরু করবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হওয়া শুরু করবে, তার মিউটেশনের মাধ্যমে বানর মানুষে রূপান্তরিত হবে না, দেন কোনোভাবে হওয়ার চেষ্টা করছে, সো তার মধ্যে অনেক প্রবলেমে তার মরে যাওয়ার প্রবাবিলিটি আছে। সেকেন্ড হচ্ছে, যদি কোনো বানর মানুষে রূপান্তরিত হওয়া শুরু করে, সো ইট উইল লস, তার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কারণ হতেই পারে, আমরা যেটা দেখছি যে নতুন প্রজাতির মিলন ঘটে কোনো প্রজাতি তৈরি করতে পারে নাই। আর যদি হওয়ার চেষ্টা আচ্ছা করে, পলক ভাই, এখানে এখানে একটা বিষয় আছে। পলক ভাই, এখানে একটা বিষয় আছে যে এই আপনার ওই আমাদের যে নাস্তিক যে আছে না, জাফর সার যেটা আছে, তো ওরা যখন বলছে যে আমরা কি বানর থেকে আসছে কিনা, ও বলছে যে দেখেন, আহ মানুষ তো ডারউইনিজম কিন্তু আপনার বা বিবর্তনবাদ কিন্তু বানর থেকে মানুষ আসছে সেটা কিন্তু বলে না, বলে যে আপনার মানুষ এবং বানর দুইটা একই প্রাণী থেকে, একই প্রজাতি থেকে এসেছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? ওদের যুক্তিটা কি একই জিনিস। আদৌ আমি ভ্যালিড বলি কিনা? কিভাবে, কিভাবে একই জিনিস, কারণ আমরা যখন বানর বলছি সেটা বর্তমান সময়ের বানর বলছি না, আদিম যুগের বানর বলছি। এটা বিবর্তনবাদীদের বোঝা লাগবে যে আমরা বর্তমান যুগের কোনো বানর বলছি না। এখন যদি বলেন বানরের পিতা বানর, তার পিতা বানর, তার পিতা বানর, তার পিতা বানর, সবার শেষে যেই পিতাটা বানর ছিল ওই বানর, তো ঠিক আছে, তাহলে ওই বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে ধীরে ধীরে, দ্যাটস আ প্রসেস। তো বানর থেকে মানুষের উৎপত্তি, এটাই বিষয়। ওই এটা আহ, স্যার যেটা বলছে ওইটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট না বলে আমার কাছে মনে হয়। তো এটাই ছিল আমাদের এইখানকার এসে এই পর্যন্ত আলোচনার বিষয়, যে আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা কোনো নতুন প্রাণী বা প্রজাতি তৈরি করতে পারি নাই। সেকেন্ড, আমাদের কাছে এভিডেন্স বা রেফারেন্স আছে যে যখন আমরা নতুন কোনো প্রজাতি তৈরির চেষ্টা করেছি তখন সেটা ফেইলড হয়েছে, সেটা ফলস খাইছে, এবং সেটা নতুন কোনো প্রজাতি তৈরি করতে পারে নাই। সো দ্যাটস ওয়াই আমি বলছি নতুন কোনো প্রজাতি তৈরি সম্ভব না, কারণ আমাদের কাছে এভিডেন্স আছে যে নতুন প্রজাতি তৈরি করতে লাগে আমরা ব্যর্থ হয়েছি, এবং সেটা সন্তান উৎপাদন ক্ষমতা হারাই গেছে। দ্যাটস ওয়াই আমি ক্লেম করছি যেহেতু সন্তান উৎপন্ন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, সেহেতু নতুন কোনো প্রজাতি তৈরি সক্ষম নয়। এটা কিন্তু আমার দাবি, লজিক্যাল দাবি। কেন করেছি? আমার কাছে এভিডেন্স আছে, সেই এভিডেন্সের সাপেক্ষে আমি করছি নতুন কোনো প্রজাতি তৈরি সক্ষম নয়। এই চতুর্থ পয়েন্টটা কেবলমাত্র আমার দাবি। বাকি তিনটা পয়েন্ট, এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তরের কোনো প্রমাণ নাই, পরিবর্তনের কোনো প্রমাণ নাই। এইটা আপনি দেখতে পারেন যে পৃথিবীতে কোথায় এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে পরিবর্তনের কোনো প্রমাণ আছে, খেয়াল করতে আচ্ছা পারেন। পলক ভাই, তারা তারা কিন্তু আরেকটা কথা বলে। আচ্ছা, আরেকটা কথা আমার যেটা আপনার ন্যাচারাল যে মিউটেশন, আপনি যেটা বলেছেন মিউটেশন হচ্ছে একটা একটা কৃত্রিম আর্টিফিশিয়াল জিনিস, যে আমরা যে আহ, মানে ইয়া করে ক্লোনিং করে বা ডিএনএ রিকম্বিনেশন করে বা এরকম যে ইয়াগুলো করে না, আপনার যে কোডিং গুলো করে, ডিএনএ কোডিং, যেটা আপনি যেটা মিউটেশনের কথা বলতেছেন, এই মিউটেশন তো তো এটা তো অনেকটা আর্টিফিশিয়ালি জিনিস।
তো ন্যাচারালি কি এটা আদৌ কি সম্ভব কিনা, ন্যাচারালি কি আসলে কি মিউটেশন সম্ভব? এইটার ডারউইনিজম এইটার বলতেছে ক্ষেত্রে ন্যাচারাল নাকি ন্যাচারাল মিউটেশন নাকি পসিবল, এটা আচ্ছা কেমনে আমি তাদের কাছে তো কোনো প্রমাণ নাই। আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাকে আর একটা কথা বলি যে আপনি যদি দেখেন পৃথিবীতে বর্তমানে প্রাণীর সংখ্যা কত আপনার ধারণা আছে? প্রায় 13 লক্ষ প্রজাতি আছে, 13 লক্ষ প্রজাতি, 13 লক্ষ প্রজাতি, 13 লক্ষের বেশি, 1 কোটি, মানে হিউজ ইনফরমেশন। আপনি যদি এই ইনফরমেশনটা চেক করেন, so আপনি, এটা আমার কাছে আছে, এটা আমি আপনাকে দেখাচ্ছি তাইলে, যে ন্যাচারাল মিউটেশনের কথা বলছেন সেটা কিভাবে বা কতদূর হইতে পারে, এটা একটু আছে বাট এটা খুঁজতে গেলে একটু টাইম লাগবে, যাই হোক। সো না, এটা ফেল করছে। সে কিভাবে নতুন একটা প্রজাতি তৈরি করবে বা নতুন প্রজাতিতে রূপান্তরিত হবে এক প্রজাতি অন্য আচ্ছা পলক প্রজাতিতে, ভাই, আপনি তাহলে এটা সেটা একটু ম্যাথমেটিক্যালি ফেল করছে। দেখেন, আমরা মনিরুল ইসলাম ভাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা মনিরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, জি ভাই, কেমন ভালো আছেন আছেন আপনি আপনারা? ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এই বিষয়ে আপনার মন্তব্য বা প্রশ্ন বা আলোচনা থাকলে একটু যদি শেয়ার করতেন খুব উপকৃত হতাম আমরা। জি জি, আসলে বিবর্তনবাদ নিয়ে আসলে তেমন কোনো স্টাডি নাই, বুঝছেন। কিন্তু আমি, যারা আচ্ছা আচ্ছা। নাস্তিকরা দাবি করেন বিবর্তনবাদ নিয়ে দাবি করেন, তো তাদেরকে আমি খুব ছোট ছোট কিছু প্রশ্ন করছি, প্রশ্নগুলো উত্তর পাই না। তো শাহরিয়ার পলকের ভাইয়ের আলোচনার ভিতর থেকে আমি কিছু প্রশ্ন শাহরিয়ার পলক ভাই করব। ঠিক আছে, যে শাহরিয়ার পলক ভাই, ওরা যে দাবিটা করেন ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে হলো বিবর্তন ঘটছে, বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে পৃথিবীতে হলো প্রাণী সৃষ্টি হোক আসছে, বা বিভিন্ন জীবজন্তু সৃষ্টি হয়েছে। তো ন্যাচারাল ন্যাচারাল সিলেকশন মানে ঝড়ে সিলেকশনের বকে, মাধ্যমে যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝড়ে ওইটাই বকে। ওইটাই ধরে নিলাম, ওদের ওদের কথাটা যদি আমি অ্যাগ্রি করি, আমি যদি ওদের কথার সাথে একমত হয়ে যাই, তো সেক্ষেত্রে আমার কিছু প্রশ্ন ওদের কাছে আছে, ওদের কাছে আমি উত্তরগুলো পাইনি। আপনার কোনো লজিক আপনি দিতে পারেন কিনা আমি দেখি। যে আহ, সূর্য, ঠিক আছে, সূর্য তো একটা মানে অগ্নির মতন একটা গ্রহপুঞ্জ, মানে একটা সরি নক্ষত্র, পুরোটাই ধরতে পারেন যে হিউজ পরিমাণ আগুনের একটা অংশ। তো এইখানে কি আপনার জিন জাতি তৈরি হওয়া সম্ভব কিনা, ন্যাচারাল সিলেকশনের যে লজিক। কারণ আমরা জানি যে আসলে জিন জাতি সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে। তো এই সূর্যের মাঝখানে ন্যাচারাল সিলেকশন বা এই ধরনের আপনার মিউটেশন বা বলেন যে হলো র্যান্ডম প্রসেসে, অথবা হচ্ছে বাই চান্স, হ্যাঁ, এইভাবে কি আসলে জিন জাতি তৈরি হওয়া সম্ভব কিনা, নাস্তিকরা যে দাবিটা করে। আচ্ছা এই আচ্ছা পলক প্রশ্নটা ভাই, আপনি পলক ভাই, করলেন, আমি আগে আচ্ছা পলক আপনাকে ভাই, ভাই আপনি প্রশ্নটার উত্তর একটা দিই। যে একটা ক্যালকুলেশন দেখাতে চাইছিলেন, ওই যে আচ্ছা হ্যাঁ, মানে পসিবিলিটি, এরকম আচ্ছা একটা আমি ভিডিও আমি দেখাতে এক্ষেত্রে চাইছিলেন, দেখাই। ওটাতে ক্লিয়ার ভাবে তো বলা আছে। আচ্ছা আমি এখানে এই এই ইনফরমেশনটা তুলে ধরতে চাই যে পৃথিবীতে সর্বমোট আচ্ছা প্রাণী আছে, ধরেন এটা হচ্ছে প্রায় 20 লক্ষ। এইটা প্রায় এখানে দেখতে হবে, এইটা হচ্ছে প্রাণীর লিস্ট, মানে হচ্ছে প্রজাতির লিস্ট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। প্রায় 20 লক্ষ সর্বনিম্ন, এটা সর্বনিম্ন হচ্ছে 20 লক্ষ। আর সর্বোচ্চ ধরলে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে 1 কোটি, মানে সর্বোচ্চ যদি আপনি হাইস্ট ধরেন এটা হচ্ছে প্রায় 1 কোটির মতো কাছাকাছি প্রাণী আছে, প্রজাতি আছে, প্রাণী না তো প্রজাতি। জাস্ট ইমাজিন 1 কোটির মতো প্রজাতি। তো আমাদের আহ, এর মাঝখানে কিন্তু অসংখ্য প্রজাতি নষ্ট হয়ে গেছে, অসংখ্য মিউটেশন ঘটেছে, অনেক প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়েছে। কারণ আপনি দেখেন মানুষ আর বানরের মধ্যে কিন্তু অসংখ্য প্রজাতি ছিল, তাই না? মানুষ আর বানরের মধ্যে আরো বানর ছিল, বানর মানুষ ছিল, অনেকগুলো বানর মানুষ ছিল, ওগুলোর নামটা আমরা মনে রাখি নাই। সো ফার্স্ট যেই সেল প্রসেস হওয়া শুরু করে প্রায় 250 কোটি বছর আগে থেকে, মানে আজ থেকে 250 কোটি বছর আগে থেকে সেল প্রসেস হওয়া শুরু করে। আর 18 লক্ষ সর্বনিম্ন, আর সর্বোচ্চ প্রজাতি হচ্ছে আপনার 20 লক্ষ। তো আমরা যদি তাইলে এটা চিন্তা করি যে 20 লক্ষ প্রজাতি তৈরি হতে টাইম লাগছে হচ্ছে 250 কোটি বছর। আমরা যদি 20 লক্ষ প্রজাতি তৈরি হতে 250 কোটি টাইম লাগে, তো অনেকে বলবেন যে 400 কোটি বছর। সো 400 কোটি বছর আমরা এখানে ক্যালকুলেট করছি, 400 কোটি বছর বা 250 কোটি বছর। 400 কোটি বছর না, 250 কোটি বছর আগে প্রাইমারি স্টেজে সেল তৈরি হয়। এটা
ইভলিউশনিস্ট বা বিবর্তনবাদীরা দাবি করেছে। 400 কোটি বছর আগে না, এটা হচ্ছে 250 কোটি বছর। আমরা ধরছি 400 কোটি বছর আগে প্রথম সেল প্রডিউস হয়েছে। আচ্ছা ঠিক আছে, 400 কোটি বছর আগে প্রথম সেল প্রডিউস হয়েছে, নো প্রবলেম। তাহলে এবার আমাদের 400 কোটি বছর মানে হচ্ছে এত লক্ষ বছর, এটা হচ্ছে লক্ষ বছর 400 কোটি বছরের। তো আমরা যদি 1 কোটির 1 লক্ষর সাথে আমরা 100 গুণ করি, তো 400-র সাথে যদি আমরা 100 গুণ করি, বা 100 লক্ষই তো 1 কোটি হয়, তাই না? নর্মালি কথা 100 লক্ষ 1 কোটি হয়। সো এখানে সবগুলোর সাথে আমরা লক্ষ যোগ করছি, যাই হোক এখানে 101 এটা গুণ করতে ভুল হয়েছে, যাই হোক। তো এখন আমরা কম্পেয়ার, এখানে 100 দিতে হবে, দুঃখিত, যাই হোক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা চেষ্টা করি যে 20 ভাগ এত, মানে প্রতিটা প্রাণী পরিবর্তিত হয়েছে, প্রতিটা প্রজাতির মিউটেশন ঘটেছে কত বছরে। তো এইটা যদি আমরা লিস্ট, আপনি মিউটেশনের কথা বলছিলেন, তাই আমরা ক্যালকুলেট করছি যে তাইলে এত লক্ষ আর এত লক্ষ, তাহলে আমরা একটা লক্ষকে দিয়ে আর এক লক্ষ দিয়ে ভাগ করতে পারবো। 20 লক্ষ প্রজাতি, আর সময় লাগছে আপনার এত লক্ষ বছর, এত লক্ষ বছরে 20 লক্ষ প্রজাতি তৈরি হয়েছে মিউটেশনের মাধ্যমে। সহজ ইকুয়েশন। তাহলে একটা প্রজাতি তৈরি হতে কত টাইম লাগে? ইজি, ভেরি ইজি, যে কেউ এটা করতে পারে, যে কেউ এই ক্যালকুলেশনটা করতে পারে। তো 20 লক্ষ প্রজাতি আছে, কিন্তু প্রজাতি 20 লক্ষ না, 1 কোটির কাছাকাছি প্রজাতি দাবি করছে। আমরা 20 লক্ষ ধরলাম সর্বনিম্ন, দ্য লোয়ার স্টিল আমরা 20 লক্ষ ধরছি সর্বনিম্ন। আর টাইম লাগছে কত? টাইম লাগছে হচ্ছে 250 কোটি বছর, এটা হচ্ছে এত লক্ষ বছর, এটা হচ্ছে 400 কোটি বছর, মানে এত লক্ষ বছর। তো দুইটাই লক্ষ, তাহলে আমরা দুটাকে ভাগ করতে পারবো। তো এখন যদি আমরা এটাকে ভাগ করি এভাবে যে 404 লক্ষ মানে এইটা ভাগ এইটা, তো দেখবেন আসছে হচ্ছে 2000। তো আমরা যদি আরেকটু নিচে আসি, এইটা ভাগ এইটা, তো তাইলে আসছে হচ্ছে 1200। মানে প্রতি 1200 বছরে একটা প্রজাতি তৈরি হওয়ার সমপরিমাণে মিউটেশন ঘটেছে। চিন্তা করেন, প্রতি 1200 বছরে বা প্রতি 2000 বছরে একটা প্রজাতি তৈরি হতে যতখানি মিউটেশন ঘটতে হয়, ততখানি ন্যাচারাল মিউটেশন ঘটেছে। আমি আবার বলছি, প্রতি প্রতি মানে 1200 থেকে 2000 বছরে, যেহেতু এখানে 400 কোটি বছর চিন্তা করবো না, তো 1200 থেকে 2000 বছরে একটা প্রজাতি তৈরি হয়েছে। কেন ইমাজিন যে এই ডাটা, তাও আমরা তো হাইস্ট ডাটা লিনি, আমরা তো খুব লো লেভেল ডাটা নিছি, এবং এইটা কিন্তু এখনকার প্রজাতি, কিন্তু এর থেকেও বেশি মিউটেশন ঘটেছে। মিউটেশন এর চেয়েও বেশি ঘটেছে। কিভাবে মিউটেশন এর চেয়েও বেশি ঘটেছে? আপনি যদি খেয়াল করেন, বানরের মাঝখানেও কিন্তু অসংখ্য প্রজাতি ছিল, সেই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো যতগুলো প্রজাতি বিলুপ্ত হয়েছে বানর থেকে মানুষ রূপান্তরিত হতে, বর্তমান প্রজাতিতে আসতেও কিন্তু এরকম আরো অসংখ্য প্রজাতি বিলুপ্ত হবে। সো আপনার কয়েক গুণ প্রজাতি বেড়ে যাবে। মানে আপনার এই যে এইখানে লেখা হয়েছে, মানে 20 লক্ষ প্রজাতি বা 18 লক্ষ সামথিং প্রজাতি, অ্যান্ড এটাকে আপনি 20 লক্ষই ধরেন, কারণ এখানে আমরা দুইটা কম্বিনেশন করছি, 400 কোটি বছর দিছি, 250 কোটি বছর দিছি, আনুমানিক হিসাব করছি, অ্যাকুরেট হিসাব এই ক্ষেত্রে কাজ করবে না। সো আপনি যদি সামান্য একটু চিন্তা করেন যে 20 লক্ষ প্রজাতির থেকে কয়েক গুণ বেশি প্রজাতি হবে, কারণ বানর আর মানুষের মাঝখানে অসংখ্য প্রজাতি ছিল, এতগুলো মিউটেশন ঘটবে। এবং মিউটেশনের রেট দেখছেন আপনি, কখনো চিন্তা করছেন? এত পরিমাণে মিউটেশন ঘটবে যে এক প্রজাতি থেকে আর এক প্রজাতিতে পরিণত হবে 2000 বছরে বা 1250 বছরে। ক্যান ইউ ইমাজিন দিস ডাটা? এবং আপনি এই বিষয়টা আমি একটু চিন্তা করেছিলাম, যেখানে সংখ্যা আছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেন 1 লক্ষ মিউটেশন ঘটতে হবে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে পরিণত করতে, 1 লক্ষ। সো আমি চিন্তা করছিলাম যে তাহলে প্রতি ঘন্টাতে কি পরিমাণে, মানে 1 লক্ষ ধরেন মিউটেশন ঘটতে হবে 2000 বছর, বা 1 লক্ষ মিউটেশন করবে 2000 বছরে। সো 1 লক্ষ মিউটেশন ঘটতে পারে 2000 বছরে, একটা প্রজাতিতে রূপান্তরিত হবে, একটা প্রজাতিতে পরিণত হবে, 1 লক্ষ মিউটেশন ঘটবে না? তো তাইলে 2000 ভাগ 1 লক্ষ, তাহলে প্রতি বছরে আপনার মিউটেশন ঘটবে হচ্ছে 50টা। 20,000 ভাগ 1 লক্ষ, আপনি যদি এখানে প্রতি 1 লক্ষ মিউটেশনও ঘটেন, তাইলে আপনার প্রতি 2 দিনে, মানে দুঃখিত, প্রতি ধরেন আপনি এইখানে 1 লক্ষ বাদ দেন, আপনি 2000 মিউটেশন ঘটছে একটা প্রজাতি হতে অন্য প্রজাতিতে পরিণত ঘটতে
2000 মিউটেশন ঘটে। 1 লক্ষ ঘটবে, শিওর 1 লক্ষ ঘটবে, কারণ আমাদের সেল তো অনেক, আর আমাদের মিউটেশনও কিন্তু অনেক ঘটতে হবে। সো আমি 1 লক্ষর জায়গাতে মাত্র 2000 ধরছি। একটা প্রজাতিতে রূপান্তরিত হতে মাত্র 2000 মিউটেশন ঘটে, তাইলে প্রতি বছর একটা করে মিউটেশন ঘটবে, চিন্তা করেন। সো আপনি ন্যাচারাল মিউটেশনের যদি খোঁজ খবর করেন, তো মিউটেশন প্রচন্ড রেয়ার একটা প্রসেস, এইটা ঘটে না বললেই হয়। ন্যাচারালি মিউটেশন এই প্রসেসটা ঘটে না বললেই হয়। এবং আপনি যদি প্রজাতিতে রূপান্তরিত হওয়ার জন্য মিউটেশন বলেন, সেটা নিঃসন্দেহে অনেক বেশি। তো কিন্তু আমরা কি এই পরিমাণে মিউটেশন মানে পাই? আমরা কি আপনি প্রতি বছর কয় লক্ষ মিউটেশন পাবেন, বা কয় লক্ষ আপনি প্রজাতিতে আপনি কি এই জিনিসটা পাবেন যে 2000 বছর বা 1200 বছর একটা নতুন প্রজাতি তৈরি হয়েছে? আপনি অবশ্যই পাবেন না। তো যার অর্থ কি প্রমাণ করে? যার অর্থ প্রমাণ করে এইটা যে এই যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, সেটা কখনোই এটা প্রুভ করতে পারে না যে বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। বরং মিউটেশনের রেট এত বেড়ে যাবে যে আমরা সর্বনিম্ন মাত্রায় করছি, কারণ বানর আর মানুষের মাঝখানে অনেক প্রজাতি আছে, সেই প্রজাতিগুলো আমরা ক্যালকুলেট করিনি। তাতে মানে প্রতি বছর 50টার মতো মিউটেশন ঘটতে হবে, প্রতি বছর 50টার মতো মিউটেশন ঘটতে হবে প্রতি বছর, ডেইলি। ক্যান ইউ ইমাজিন? প্রতি বছর 50টা মিউটেশন, অথবা প্রতি বছর 10টা তাহলে যদি মিউটেশন, আমরা, ক্যান ইউ ইমাজিন? পলক ভাই, আর আর যদি যদি বানর আমরা আর যদি মাঝখানের, হাইয়েস্ট রেটটা নিতাম যে 2 কোটি, হ্যাঁ 2 কোটি, তাইলে প্রতি বছর 2 2 কোটি, কোটি নিলে আমরা তো তো মাত্র 20 লক্ষ নিচ্ছি। আর এখানে, হ্যাঁ, এখানে আপনার 1 কোটি 11 লক্ষ। যদি আমরা হাই স্টেটটা নিতাম, তাহলে প্রতি বছর মিউটেশন ঘটা লাগতো কতটা, এটা চিন্তা করা যায়? সো ওরা যেটা দাবি করছে, এই মিউটেশনের প্রসেসটা এত রিপিটলি ঘটবে, কিন্তু মিউটেশন খুবই রেয়ার, এটা ঘটেই না, এবং এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না। এত রেয়ার প্রসেস এই মিউটেশন, ন্যাচারাল মিউটেশন, এটা খুবই রেয়ার, আপনি খুঁজেই পাবেন না। আর ভাই এখানে বলছে হচ্ছে 11 লক্ষ বা 11, এই এই ডেটা, এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি 1 কোটি 13 লক্ষ, এরকম একটা ডেটা তারা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, 1 কোটি 13 লক্ষর থেকেও বেশি হবে। কেন বেশি হবে? কারণ বানর আর মানুষের মাঝখানেই আছে কয়েকটা প্রজাতি, তো ওইগুলোর মিউটেশন কিন্তু আমরা ক্যালকুলেট করি নাই। এভাবে করে আরো অসংখ্য মিউটেশন করবে, যে মিউটেশন গুলো আমাদের ক্যালকুলেশনের বাইরে, কয়েক গুণ বেড়ে যাবে। এই যে এখানে 2000 বছর না, এটা 2000 বছর না, এটা 500 বছর থেকে 100 বছরে চলে আসতে পারে, যদি আপনি সকল মিউটেশন গুলো ক্যালকুলেট করতে পারেন। তো এই এই ইনফরমেশনটা একদমই একটা ভোগাস ইনফরমেশন আমার কাছে মনে হয়েছে। তো এত বেশি পরিমাণে মিউটেশন নেচারে দেখা যায় না। আর 1200 থেকে 2000 বছরের মধ্যে, 1200 থেকে 2000 বছরের মধ্যে একটা প্রজাতি হতে অন্য প্রজাতিতে রূপান্তর হয়ে যাবে, এই টাইপের ন্যাচারাল মিউটেশন ঘটা সম্ভব না। সো আমার কাছে মনে হয়েছে এই জন্য এই এই যে মিউটেশনের ইকুয়েশনটা পুরোটা ভোগাস। আচ্ছা এবার যেটা বললেন যে ভাই মনিরুল ইসলাম ভাই, যে বানর থেকে আরেকটা কোশ্চেন ছিল, যে সেটা এটা এরকম যে জিন তৈরি হবে কিনা। সো আপনি এই প্রশ্নটা করেছেন জিন তৈরি হবে কিনা। এখন যদি ন্যাচারাল প্রসেসে আসেন, তো তারা অন্ধভাবে বিশ্বাস করে যে কোনো কিছু ঝড়ে বকে ঘটবে, এমনি এমনি ঘটবে, এটা তারা অন্ধভাবে বিশ্বাস করে। সো অন্ধভাবে ওইটা বিশ্বাস করলেও ইসলামের কোনো তথ্যসূত্র অন্ধভাবে বিশ্বাস করা হবে না। আর ইসলামের কোনো তথ্যসূত্র মানে এমনি এমনি হয়েছে, আল্লাহ তাআলা করছে এটা বলে বিশ্বাস করা হবে না। বরং আল্লাহ তাআলা করেনি, এইটা কিভাবে প্রমাণ করা যায় এটা নিয়ে তারা ব্যস্ত। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা করে নাই, এটা কিভাবে প্রমাণ করা যায় এটা নিয়ে তারা ব্যস্ত। তো তখন তারা কিভাবে করে আপনার দাবিটাকে স্বীকার করবে? কারণ তারা যদি এরকম একটা আমি দাবিকে ওদেরকে, স্বীকারই করে নেয়। আচ্ছা আমাকে যদি বলেন যে আমার ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি আছে কিনা, ন্যাচারাল প্রসেসে জিন তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে কিনা, আমি তো দেখছি যে ন্যাচারাল প্রসেসে কোনো মানুষই তৈরি হওয়ার প্রবাবিলিটি নাই, জিন তো পরের কথা। কোন একটা ইঁদুরও তৈরি হওয়ার প্রবাবিলিটি নাই ন্যাচারাল প্রসেসে। একটা প্রোটিন তৈরিরও তো কোনো প্রবাবিলিটি নাই ন্যাচারাল প্রসেসে। সো জিন তৈরি হওয়া এটা অনেক পরের বিষয়। আল্লাহ চাইলে এই বিষয়গুলো তৈরি হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, তা- তিনি সবকিছুকে তাহলে নিয়ন্ত্রণ বোঝা করেন। হচ্ছে যে পলক ভাই, যে আসলে ওরা যে ন্যাচারাল প্রসেসের কথা
বলে বা যেটা প্রচার করে বেড়ায়, সেটা কিন্তু ওদের আমাদের জিন বা ফেরেশতার ক্ষেত্রে কিন্তু ওদের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফেরেশতার ক্ষেত্রে ঠিক একই ধরনের লজিক আসে, কারণ ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আলোর তৈরি। আর এই মহাবিশ্বে অসংখ্য ধরনের মানে আলোক রশ্মির আছে, মানে কি বলা যায়, আহ সমাবেশ আছে। তো সেক্ষেত্রেও কিন্তু ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে আপনার ফেরেশতাও তৈরি হওয়ার কথা। তার মানে এই যে লজিকটা, তারা যে লজিকটা আমাদের সামনে উপস্থাপন করেন ন্যাচারাল সিলেকশন, সেই ন্যাচারাল সিলেকশন দিয়েই আমরা কিন্তু প্রমাণ করতে পারি, ওদের তথ্য দিয়ে ওদের কাছে প্রমাণ দিতে পারি যে হ্যাঁ, জিন এবং ফেরেশতা এটা সৃষ্টি হতে পারে। ওরা নিজেরাই নিজেদের বিরোধিতা করতেছে। এটা কি আমি ঠিক বললাম আচ্ছা কিনা মনিরুল পলক ভাই? ইসলাম ভাই। এইটা আমরা আচ্ছা হ্যাঁ, যেহেতু ধন্যবাদ। সায়েন্টিফিক আলোচনার মনিরুল মধ্যে ইসলাম ভাই, বিবর্তনবাদকে একটু এক্সপোজ থামেন। করছিলাম, তো আপনার এই কথাটাকে আচ্ছা আমি ওভাবে পলক করে ভাই, নিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ পলক ভাই, আপনাকে একটু বিষয় অনুরোধ করব। আচ্ছা, মানে আপনি আপনার আলোচনা মোটামুটি বুঝলাম যে এই আপনার আপনার বর্তমান যে মানে পৃথিবীর মধ্যে যে প্রাণীগুলো বসবাস করতেছে, তো সেগুলো আসলে ন্যাচারাল সিলেকশন বলেন বা ন্যাচারাল মিউটেশন বলেন, এটা হচ্ছে এটা হওয়ার সম্ভাবনাটা একদম জিরো, জিরোর কাছাকাছি, প্রবাবিলিটি প্রায় জিরো। এটা কি বলা যায় না স্যার? বলা যায় না স্যার পলক ভাই? মানে আমার যদি আপনি বিবর্তনবাদ। দাবিগুলো প্রথম, আমার দাবি ছিল প্রথম হ্যাঁ থেকে প্রোটিন তৈরির, আমি বলি আমার পয়েন্টগুলো সবগুলো শেষ করে ফেলি। প্রোটিন তৈরির সম্ভাবনা শূন্য। মৃত মানুষকে পুনরুত্থিত করার সম্ভাবনা ক্যালকুলেট করা যায় না। সো আমি আপনাকে সকল উপাদান দেবো, আপনি প্রাণী তৈরি করে ফেলবেন, এটা হবে না। হাকিম ভাই সাউন্ড আসছে, হাকিম ভাই আপনার সাউন্ড আসছে, এখনো সাউন্ড আসছে। আচ্ছা যাই হোক, আমি কথাগুলো কন্টিনিউ করি। সো তারপরে হচ্ছে যে জীবন থেকে জীবনের উৎপত্তি, জড় থেকে জীবনের উৎপত্তি নয়। আমরা কখনোই মৃত ব্যক্তির পুনরুত্থিত বা পৃথিবীতে আবার জীবিত হওয়ার সম্ভাবনা গণনা করতে পারবো না। সো মৃত কোনো জিনিস থেকে জীবিত কোনো জিনিস হয়ে যাচ্ছে, প্রোটিন তো একটা মৃত জিনিস, সো ওইটা থেকে জীবিত কোনো প্রাণী উৎপন্ন হয়ে যাচ্ছে, এইটার সম্ভাবনা কেউ কি, একজন মৃত থেকে মৃত ব্যক্তির পুনরুত্থিত হওয়ার সম্ভাবনা কেউ কি গণনা করতে পারে? দ্যাটস ইজ নট। আমি আপনাকে সকল উপাদান দিব। সো প্রোটিন তৈরি জীবিত মানে মৃত জিনিস থেকে, মানে প্রোটিন থেকে জীবন তৈরি হওয়া সম্ভব না। আমার দাবি ছিল এটা। লাইফ ইজ ডিফারেন্ট টাইপস অফ থিং, এই বিষয়ে আমাদের কোনো আইডিয়া নাই। 4 নম্বর ছিল হচ্ছে নাস্তিকদের পয়েন্টগুলোকে ডিনাই করা, যে তারা যে ধরনের যৌক্তিক দাবি দিছে যে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে নতুন প্রজাতি তৈরি হবে, নতুন প্রজাতি তৈরিও সম্ভব নয়, তার পেছনে আমি দাবি দিছি। সো দ্যাটস ইজ ফাইনাল কনক্লুশন। তাহলে আর পলক আপনি ভাই, তো ওর বলেন। জি পলক ভাই, আপনি কন্টিনিউ করেন, কি বলতে চাচ্ছেন বলেন। আর সবার শেষে তো আপনারা আরো একটা প্রশ্ন করলেন যে ন্যাচারাল মানে ন্যাচারে মিউটেশন কিভাবে ঘটতে পারে বা ন্যাচারাল মিউটেশন কেমন হতে পারে। ন্যাচারাল মিউটেশন এত দ্রুত ঘটবে যে 2000 বছরে একটা প্রাণী তৈরির মতো মিউটেশন ঘটবে। তো এটা এটা তো আমি কখনো এর আগে দেখাই নাই, কিন্তু আজকেই প্রথম এই জিনিসটা দেখালাম যে মিউটেশন খুবই, মানে ইভলিউশন যদি ঘটে, মিউটেশন খুবই ফাস্ট একটা প্রসেস। মানে সর্বনিম্ন সর্বনিম্ন ডাটাতে, যেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ডাটা, আর সর্বোচ্চ ডাটা নিলে তো ইভলিউশন মানে আপনার প্রতি বছরে কয়েকটা দেখা যাবে, মানে মিউটেশন এত ফাস্ট ঘটবে। তো ওইটাও সম্ভব না। তো টোটাল ডাটা থেকে এটা আমার কাছে মনে হয় যে বিবর্তনবাদের এই প্রসেসটা পুরোপুরি ফেক, এবং এটাকে তৈরি করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্যে। এটা তৈরি করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, আমরা যদি ভালো করে খেয়াল করি নাস্তিকদের দিকে। সো তারা আসলে এই বিষয়টা তৈরি করছে যেন তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে, এবং মানুষকে যেন তাদের মতাদর্শের পথিক বানিয়ে নিতে পারে ধর্মগ্রন্থকে অস্বীকার করে। দ্যাটস ওয়াই। আর এছাড়া অন্য কি উদ্দেশ্য আছে এই ষড়যন্ত্র করার পিছনে, সেইটা অন্য কি উদ্দেশ্য আছে সেটা আসলে বিজ্ঞানের নাম দিয়ে তারা কি অর্জন করতে চায় সেটা তারাই ভালো জানে। কিন্তু স্রষ্টাকে অস্বীকার করা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা প্রসেস, সে কারণেই তারা বিবর্তনবাদকে অস্বীকার করছে। আমার আলোচনা শেষ ভাই, আমি 1 ঘন্টা টাইম দিলাম। তাহলে পলক ভাই, বিবর্তনবাদ যদি না থাকে, তাহলে নাস্তিকতা বলেও কিছু পৃথিবীতে থাকে না, ব্যাপারটা কি এরকম?
আমি নাস্তিক হইছি, আমার উৎপত্তি কিভাবে, এই প্রশ্নটা যদি আমাকে কুড়ে কুড়ে মারে, তাহলে আমি তো আর নাস্তিক হইতে পারবো না। আমাকে বাধ্য হয়ে বিবর্তনবাদের কাছে আস্থা নিতে হবে, জায়গা নিতে হবে। তার মানে বিবর্তনবাদ যদি প্রমাণিত হয় যে এটা একটা ভুল জিনিস বা এটার কোনো আসলে ভিত্তি নাই, তার মানে নাস্তিকদের মানে নাস্তিকতা জিনিসটা পৃথিবীতে আর থাকে না, এটা তাহলে ধ্বংস হয়ে যায়। তো হুম হুম হুম। আর আমি একটা জিনিস ভুল বলছি এই আলোচনাতে, আমি একটা জিনিস ভুল বলছি, সেই জিনিসটা আমি আবার সংশোধন করি, এখন মনে পড়লো। যে আমি জি জি বলছিলাম বলেন। যে প্রতি ঘন্টাতে কয়টা মিউটেশন ঘটা লাগবে। আসলে মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তরিত হতে পারে না। এটা আসলে আমি এর আগেও বলছিলাম যে মিউটেশনের মাধ্যমে প্রজাতিতে রূপান্তরিত হবে, কিন্তু মিউটেশনের মাধ্যমে প্রজাতিতে রূপান্তরিত হতে পারে না। কিন্তু আমাদের এই মানে এইখানে এই ক্যালকুলেশনটা আসলে ভুল ছিল, আমার এখন মনে পড়লো হঠাৎ করে। আর এই মিউটেশনের মাধ্যমে তো কোনো প্রজাতি তৈরি হতে পারে না। তার মানে হচ্ছে আপনি প্রতি 1200 থেকে 1500 বছরে একটা নতুন প্রজাতি পাবেন। কিভাবে নতুন প্রজাতিতে রূপান্তরিত হবে এর কোনো ডাটা আমাদের কাছে নাই, যে এভাবে করে একটা নতুন প্রজাতিতে রূপান্তরিত হওয়া সম্ভব। এটা আলোচনার মধ্যে বলছিলাম, কিন্তু যেহেতু এইটা আমার অনেক আগের একটা রিসার্চের ইয়ে ছিল, সো এই কারণে এই জিনিসটা আসলে ভুল হয়ে গেছে, সরি। না না ঠিক আছে পলক ভাই, কিন্তু এটা তো ওদের দাবি বোধহয় যে মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি থেকে অন্য প্রজাতি তৈরি হয়। তো সেই না, ক্যালকুলেশনটাও এইটা যদি এটা আমরা তারা ফেল ওদের কথা করছে মেনেও এটা। নেই। না না না, এটা সম্ভব না। তারা এক্সপ্লেইন করতে ব্যর্থ হয়েছে কিভাবে একটা নতুন প্রজাতি তৈরি হবে। এমনকি তারা যে বিষয়গুলো দাবি করছে যে এই প্রসেসের মাধ্যমে একটা নতুন প্রজাতি তৈরি করা সম্ভব, সেই প্রসেসের মাধ্যমে নতুন কোনো প্রজাতি তৈরি করা সম্ভব না। আর মিউটেশন কেন নতুন প্রজাতি তৈরি করতে পারে না সেটা আমি এখানে উপস্থাপন করছি। সো এইটা আসলে মানে এই যে লাস্টের স্লাইডটা দেখালাম বা যে এক্সেল এর পেজটা দেখালাম, এটা হচ্ছে আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের জন্য। এটা আমাদের আলোচনার সাথে সাংঘর্ষিক হয়ে গেছে নিজের বিষয়টা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হাকিম ভাই, তাহলে আমি চলে যাই আচ্ছা আজকে। পলক ভাই, পলক ভাই আরেকটু আরেকটু থাকেন ভাই, আপনার সাথে একটু আলোচনা করে নেই। আরেকটু যে জিনিসটা হচ্ছে যে তারা যে দাবি করে যে বিভিন্ন প্রজাতি পৃথিবীতে আসছিল যাদের কঙ্কাল খুঁজে পাওয়া যায়, যেমন হোমো হ্যাবিলিসের কথা বলে, হোমো এরেক্টাসের কথা বলে, তারপর হোমো জার্জিকাসের কথা বলে, এরপর হচ্ছে অস্ট্রোপিলিকাসের কথা বলে। ঠিক আছে। তো এই যে প্রজাতিগুলা, এই প্রজাতিগুলার যে কঙ্কাল পাওয়ার পরে ওরা এগুলো নিয়ে দাবি করে যে এগুলো হচ্ছে আমাদের পূর্ব উত্তরসূরি। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, কঙ্কাল নিয়ে তারা দাবি করলো যে এইগুলো তাদের পূর্ব উত্তরসূরি। আহ, এই ইনফরমেশনটা আমি জাস্টিফাই করি নাই। আমার কাছে এমন ইনফরমেশন আছে, তথ্যপাত্র আছে, যেটা করিনি সেটা বলতেছি। তবে আমার কাছে এই তথ্যগুলো আসছে, যারা কিছু ভাই যারা আমাদের এই কাজটা করছে তারা রিসার্চ করে দেখছে যে বিভিন্ন জিনিসকে বাড়ায় বাড়ায় কোনো রকম ভাবে আকার বিকৃতি করে তারা এরকম কিছু একটা দাবি করছে, এবং সেই বিষয়গুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে। এরকম বেশ কিছু রিসার্চ আমরা দেখছিলাম, ইউটিউবেও আছে, আমাদের কিছু দিনী ভাই করছে। কিন্তু ঘটনা হচ্ছে ভাই, আমি আসলে ব্লাইন্ডলি কোনো কিছু বিশ্বাস করতে চাই না। So, আপনি যদি বলেন যে আমাকে এই ডাটাগুলোকে বিশ্বাস করতে, আমি বিশ্বাস করব না। যে এইটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে, আমি যাব টেস্ট করব, তারপরে গেছেন বিশ্বাস করব। কারণ কেউ কিছু বলছে, কেউ কিছু দাবি করছে মানে এই জিনিসটা সত্য। আমি টেস্ট ছাড়াই, দেখেন আমি যদি টেস্ট না করতে পারি তো সেটা তো মানার কোনো প্রয়োজনীয়তা থাকে না। সো এটা তো ডেঞ্জারাস একটা বিষয়, যে তারা নাস্তিকদেরকেও যদি বলেন যে আপনি এই বিষয়গুলো কি টেস্ট করছেন, বা না করে নাই, বরং এটা শুধুমাত্র দাবি, আপনাকে দেখতে হবে যে এই বিষয়টা কি নোবেল অ্যাওয়ার্ড পাইছে কিনা, বা এই বিষয়টা কি গ্রহণযোগ্যতা পাইছে কিনা, এই বিষয়টা আপনাকে চেক করে দেখতে হবে। একটা হচ্ছে সায়েন্টিফিক দাবি, আর একটা হচ্ছে প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়, দুইটার মধ্যে পার্থক্য আছে। থিওরি অফ রিলেটিভিটি অবশ্যই। একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়, আর ওরা যেটা দাবি করছে ওইটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়ও না। যেমন যদি বলি, একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয় কিন্তু ভুল হইতে পারে, অতীতে অসংখ্য প্রতিষ্ঠিত বিষয় বিজ্ঞানের বিষয় ভুল হয়েছে। আর যেগুলো নোবেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেই বিষয়গুলো যে সত্য এরকমটা না, তবে তাদের অধিকাংশ বিষয়গুলোই চূড়ান্ত সত্যের কাছাকাছি থাকে বা একদম ট্রুথ থাকে। এমন অসংখ্য বিষয় আছে যে বিষয় নিয়ে এখনো চূড়ান্ত ফলাফল হয় নাই, বাট সেই বিষয়গুলো প্রমাণিত হয়েছে, সে বিষয়গুলো নিশ্চিতভাবে তারা মেনে নিছে যে বিষয়গুলো সত্য বা সত্যের কাছাকাছি, বা ইটস ক্যান এক্সপ্লেইন সামথিং। তা আপনাকে দেখতে হবে যে ওই যে দাবিটা করছে এটা বইয়ের ভিতরে আছে, এটা কোনো প্রতিষ্ঠিত সত্য না, এটা আপনাকে মানে ইয়ে করতে হবে। সো প্রতিষ্ঠিত সত্য না মানে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত না,
আবার সেটার উপর কোনো নোবেল অ্যাওয়ার্ডও নাই, মানে একদম লো ক্যাটাগরির একটা সায়েন্টিফিক ডেটা। এটাই আমার বলার ছিল। আপনি যেটা ক্লেম করছেন যে তাহলে বিভিন্ন জায়গাতে পলক ভাই, বিভিন্ন, কিন্তু পলক ভাই, এইটার অপোজিটও যুক্তি আছে, বুঝছেন? কৌটি কৌটি ফুসেল বা ওই যে যেগুলো বলছে জীবাশ্ম বা এ ধরনের প্রাণী পাওয়া যেতে পারতো, কৌটি কৌটি লক্ষ লক্ষ, আচ্ছা পলক কিন্তু ভাই, কৌটি কৌটি। আচ্ছা পলক ভাই, এখানে হ্যাঁ, আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এগুলো যে মানুষের কঙ্কাল বা মানুষের জীবাশ্ম, সেটা কোনো স্পেসিফিক ভাবে তারা প্রমাণ করতে পারে নাই। এটা কি কোনো প্রাণী বা গরিলার বা এরকম, ওরা জাস্ট কঙ্কাল পাইছে, কারণ এটা জাস্ট মানুষের কঙ্কালের সাথে সিমিলার। তো আমি 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 আমরা কয়েকটা জানি যে মানুষ, ইনভেস্টিগেশন দেখছি, আল্লাহ আমি তাআলা বলি ভাই, যে, কয়েকটা ইনভেস্টিগেশন দেখছি, ওখানে ওরা এই জিনিসটা প্রমাণই করে ফেলছে, যেটা বাড়াইছে, বাড়ায় বাড়ায় আকৃতির পরিবর্তন করছে, আকৃতি চেঞ্জ করার মাধ্যমে এরকম কিছু একটা করছে। আবার অনেক ক্ষেত্রে ওইরকম কিছু আকৃতিও পায়নি, আকৃতি বানানোর চেষ্টা করছে তারা। মানে এইগুলো হচ্ছে ওদের কার্যকলাপ, স্যারে না পলক বুঝছেন? পলক ভাই, ভাই, আমার এই ক্ষেত্রে একটা লজিক আছে ভাই। আচ্ছা মনির হ্যাঁ আমার ভাই আপনি লজিকটা কি একটু বলবেন, বলবো আমার ভাই? কথা এখনো শেষ হয় নাই। না না, হুম। আমার পর একটু বলেন কাইন্ডলি, আমার কথা শেষ হয় না তো এই জন্য। তো আমি বল, আর একটা কথা হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই মানুষকে মানে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে কিন্তু আপনার এই পৃথিবীতে মানে ইয়া ছিল, আপনার প্রাণী এক্সিস্ট করছিল, এটা কিন্তু পবিত্র কোরআনে আছে। তো এগুলো হয়তো বা লক্ষ লক্ষ বছর থেকে থাকতে পারে, তার মানে সেগুলো যে মানুষ সেটা কিন্তু না। হ্যাঁ থাকতে পারে, ইজ পসিবল। এইটা কিন্তু আরেকটা কথা কি জানেন, আরেকটা কথা হচ্ছে এই যে সমস্ত যে আমাদের ওই আমাদের এই পলক ভাই যেটা মানে 1 ঘন্টা ধরে বলতেছে, এই যে বিবর্তনবাদ দিয়ে বলতেছে, এখন আমি একটা জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন, আহ, আমরা যদি বিবর্তনবাদের কথায় যদি তাদের মত অনুযায়ী যদি আমরা ধরি যে দেখেন, আপনার মানুষ এবং বানর বা সব প্রাণী যদি একই ইয়া থেকে আসে, তাহলে মানুষ কেন, অনলি মানুষই কেন আপনার ইয়া হইলো, সবচেয়ে বুদ্ধিবৃত্তিক প্রাণী প্রাণী কেন হইলো, বানর কেন হইলো না, গরিলা কেন হইলো না? দেখেন, এইটা একটা এই সবচেয়ে পয়েন্টটা বড় আমি এখানে প্রশ্ন। নিয়ে আসি নাই আব্দুল হাকিম ভাই, এইটা এইটা আমি আপনাকে প্রশ্ন, এই পয়েন্টগুলো আমি এখানে নিয়ে আসি নাই। কারণটা হচ্ছে এইগুলো নিয়ে আসলে আরো আরো আলোচনা বড় হয়ে যাবে। আপনি যদি মানে ম্যাথমেটিক্যাল চ্যালেঞ্জ অফ ডারউইনিজম এই থিওরি গুলো পড়েন, বা যারা বড় বড় তারা কিভাবে মানুষের সেন্স কাজ করে, হিউম্যান যেই মানুষ যেই চিন্তা করে, চিন্তাগুলো কিভাবে করে কাজ করে, আমরা কেন কথা বলছি, এই বিষয়গুলো চিন্তা মানুষ করতে তো গেলে, বা এই এক্সট্রাঅর্ডিনারি একটা বিং। দেখেন প্রতিটা প্রাণী যে তাদের ডাকে কথা বলে, তাদের যে একটা জীবনাচরণ আছে, এই বিষয়গুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, এইগুলো নিয়ে যখন তারা প্রশ্ন করা, মানে এই বিষয়গুলো কিন্তু বিবর্তনবাদের কাছে কোনো এভিডেন্সই না। ইট হ্যাজ নো এভিডেন্স। যা হচ্ছে সব ঝড়ে বাঁকে হচ্ছে, অন্ধভাবে হচ্ছে, এবং কিভাবে হচ্ছে সেটার কোনো এক্সপ্লেনেশনও নাই। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে এই প্রাণীগুলো বসবাস করছে গোত্র ভিত্তিক। হোয়াই? কেন? তারা কমিউনিকেট করছে কেন? ইভলিউশনে দ্যার ইজ নো অ্যান্সার অফ ইট, এটার কোনো অ্যান্সার নাই। এখন ঘটনা হচ্ছে যে এই পয়েন্ট আপনি যেগুলো এখন উল্লেখ করছেন, আপনারা যেগুলো এখানে উল্লেখ করতে আসছেন, এগুলো এক একটা একটা মাস্টার টপিক। যেমন আমাদের যে আরেকটা ভাই ছিল, সেটা হচ্ছে যে আরিফ আজাদ ভাই, ওনার বইয়ে ছিল এই যে আমরা বিভিন্ন জীবাশ্ম বা বিভিন্ন ফুসেল বা যে বিষয়গুলো আপনারা বলছেন, সেই বিষয়গুলো আরিফ আজাদ ভাই কিন্তু মানে ডিকোড করছে, বা সেই বিষয়গুলো নিয়ে আরিফ আজাদ ভাই লিখছে। আবার আমাদের কিবরিয়া সানি ভাই, ওনার একটা চ্যানেল আছে সিক্রেট রিভিল, ওই ভাই কিন্তু এই ইভলিউশনের বিষয়ে উনি এখানে সরাসরি ক্লিয়ারলি বলছেন। উনি এই বিষয়টা নিয়ে ইয়ে করছেন যে না, এরকম কিছু পাওয়া যায় নাই, এবং এই যতগুলো দাবি ছিল সেই দাবিগুলো ছিল এক একটা ভণ্ডামি, এটা উনিও বলছেন। সো অনেকগুলো ভাই আছে যারা এই টপিকটার উপর নিয়ে কাজ করছে, মানে এই যে জীবাশ্মের ওপর। আবার আপনি যে কথাটা এখন বললেন যে হিউম্যান সেন্স, বা একটা মানুষ কেন সংস্কৃতিতে থাকে, তারপরে মানুষ কেন বসবাস করে, মানুষ কেন কমিউনিকেট করে, প্রাণীর বিহেভিয়ার, প্রাণীর কমিউনিকেশন, খাদ্যাভ্যাস, জীবন উপকরণ, কেন মানুষ চলাচল করে, কেন প্রাণীরা চলাচল করতে পারে, দোজ আর গ্রেট কোশ্চেন। কিভাবে করে প্রাণীদের ব্রেন বা মানুষ কাজ করে, এই প্রশ্নগুলোর আপনি দেখেন, আপনি না, বিপরীত মানুষ লিঙ্গের হচ্ছে প্রতি তাকালে, সম্পূর্ণ আলাদা একটা বিং হ্যাঁ, ভাই। মানুষ মানুষ হচ্ছে ওইটা সম্পূর্ণ না, মানুষ আলাদা না, একটা বিং। আপনি মানুষ মানুষের, মেন্টালিটি বলেন, কনসিয়াসনেস বলেন, এভরিথিং। আপনার পয়েন্ট আমি আপনি বলছি না, আমি দেখবেন যে বলছি একটু মানুষের মধ্যে, আলাদা,
হ্যাঁ, আমি আমি বলছি একটু আলাদা বিষয়। প্রতিটা প্রাণী তার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ফিল করছে, একটা বিষয় খেয়াল করেন। সো এটা কেন ফিল করছে? ইভলিউশন এরকম হিউম্যান নেচারের ক্ষেত্রে নো এক্সপ্লেনেশন, কিছুই নাই। এমনকি একটা বোমা মারলে একটা পেট থেকে কিছুই বাড়াবে না। তো এই হইছে অবস্থা। আপনি একটা সেল দেখেন, ওইখানে এসে বলতেছিল, একজন সায়েন্টিস্টের সাথে বিতর্ক দেখছিলাম, সায়েন্টিস্ট এসে বলছিল দেখেন জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে, আর কিভাবে করে প্রাণীগুলো চিন্তা করতে শিখেছে, কথা বলতে শিখেছে, হাঁটাহাঁটি করতে শিখেছে, দুইটা আলাদা বিষয়। একটা হচ্ছে হিউম্যান সেন্স, হিউম্যানের যে ইন্টেলিজেন্স আছে, বা মানুষ চলাফেরা করে, কথাবার্তা বলে, যেটাকে আমরা কি বলি, যে আমরা মুখ দিয়ে কথা বলছি, চিন্তা করছি, এই বিষয়গুলো একরকম। আর মানুষের প্রজাতি হিসাবে তৈরি হওয়ার জন্য বিষয়টা আর একরকম। বাট হিয়ার ইজ ভেরি ক্রিটিক্যাল লজিক। সে বলছে যে না, আপনি এভাবে বিষয়গুলো আলাদাই করতে পারেন না। যে মানুষের জীবন, মানে মানুষ জীব হিসাবে উৎপন্ন হয় এক জিনিস, আর মানুষের মধ্যে সেন্স কাজ করা, কেন সেন্স কাজ করছে, কেন মানুষ হাঁটাচলা করছে, এই বিষয়গুলো আলাদা জিনিস। আপনি এভাবে করে বলতে পারেন না। কেন বলতে পারেন না? কারণটা হচ্ছে আমরা চোখ আছে কেন? দেখার জন্য। সো যদি চোখ বিবর্তন প্রক্রিয়াতে তৈরি হতো, তাইলে মানুষের দেখার মতো সেন্স কিভাবে আসতো? মুখ আছে কেন? চলাফেরা করার জন্য। একটা মহিলার পেটে বাচ্চা হওয়ার জন্য মহিলাটার বা আমাদের পুরুষ হওয়ার জন্য একটা গঠন আছে। এই গঠন কেন আছে? এবং এই প্রসেসটা কেন আছে? কারণ আমরা আমাদেরকে পুরুষ হিসাবে তৈরি করার জন্য। আপনি খাওয়ার জন্য আপনার হাত দেওয়া হয়েছে, মুখ দেওয়া হয়েছে। চিন্তা করেন, আপনি যদি বলেন যে আমাদের শারীরিক গঠনের সাথে আমাদের মানসিক কার্যকলাপ বা আমাদের যে সেন্স, দুইটা পরস্পর আলাদা বিষয়। মানে আমাদের হাত দেওয়া হয়নি খাওয়ার জন্য, সহজ কথা এটা। কিন্তু আমাদের প্রতিটা বডির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট সেন্সের জন্য কাজ করে। আর প্রতিটা বডি প্রত্যঙ্গের প্রতিটা সেন্সের জন্য কাজ করে। মানে আপনার হাত, আপনার জিহ্বা দিয়ে একটা কাজ করতে পারবেন, চোখ দিয়ে একটা কাজ করতে পারবেন, হাত দিয়ে একটা কাজ করতে পারবেন, পা দিয়ে একটা কাজ করতে পারবেন। এমনকি আপনার ওয়াশ হওয়ার জন্য আপনার যেসব বহির্গমন পদ্ধতি আছে, সে বিষয়গুলোর জন্য কাজ নির্দিষ্ট। তো তাইলে ও আলাদা করতে চাচ্ছে যে না, সেল প্রডিউস বা মানুষ তৈরি হয় একটা আলাদা জিনিস, আর সেন্স কেন কাজ করছে দুটো আলাদা জিনিস না, দুইটা সেম জিনিস। এবং কেন ঘটছে এই বিষয়গুলো তার কোনো ব্যাখ্যাই নাই। মানুষের হিউম্যান সেন্সকে না নিয়ে এসে, হিউম্যান ইন্টেলিজেন্সকে না নিয়ে এসে তারা ইভলিউশনকে ব্যাখ্যা করছে। কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের দিকে তাকালে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের চোখ, কান, নাক, মুখ সবকিছু একটা ইন্টেলিজেন্সকে নির্দেশ করে, একটা ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত, অথবা পরিচালিত হতে এক্স্যাক্টলি পারে এক্স্যাক্টলি এভাবে করে তৈরি করা। চোখ ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হতে পারে এভাবে করে তৈরি করা। সো আপনি ইন্টেলিজেন্স, কনসিয়াসনেস, সচেতনতা, ইন্টেলিজেন্সনেস, এই বিষয়গুলো না নিয়ে এসে আপনি মানুষকে একটা জড় পদার্থ বানিয়ে দিলেন, যে মানুষ এভাবে করে জড় পদার্থ হয়ে গেছে বিবর্তন প্রক্রিয়াতে। এন্ড আপনার কোনো সেন্স নাই। বিবর্তনের কোথাও আপনি দেখবেন না হিউম্যান ইন্টেলিজেন্স আছে, মানুষ কেন কথা বলে, মানুষ কেন দেখতে পায়, মানুষ কেন হাঁটাচলা করে, এমনকি মানুষ কিভাবে চিন্তা করে, এইটাও আবিষ্কৃত না। কিন্তু আপনি মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ইন্টেলিজেন্স বা কনসিয়াসনেসের সাথে সম্পৃক্ত। তো তাইলে তারা ইভলিউশনের নামে জীবের উৎপত্তি বিষয়ে ব্যাখ্যা দিতে আসছে, কিন্তু সেখানে কোনো হিউম্যান কনসিয়াসনেস নাই, কোনো প্রাণীর কোনো সচেতনতা নাই, এবং নাথিং এক্সিস্ট। এমনকি প্রাণীর সচেতনতা কেন কাজ করে এইটারও কোনো ব্যাখ্যা নাই। তাহলে বুঝেন আপনি এখানে কত বড় টপিক নিয়ে আসছেন। আচ্ছা পলক ভাই, এখানে আরেকটা মজার বিষয় কি জানেন? কিছু রিসেন্টলি একটা রিসার্চ রিসার্চের একটা রেজাল্ট বেরিয়েছে। ওটা আশ্চর্য আশ্চর্য একটা বিষয় যে আমাদের আমাদের পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, আমি একটু শুনলাম আর কি, সব প্রাণীগুলো কিন্তু একই টাইমে পৃথিবীতে আসছে। মেজরিটি পার্সেন্ট প্রাণী, এখন মেজরিটি পার্সেন্ট প্রাণী যদি একসাথে আসে তাহলে বিবর্তনবাদ তো ফেলি ওখানে। কারণ বিবর্তনবাদের মধ্যে আছে যে জাস্ট সবগুলো একটা প্রাণী থেকে আসছে, আবার সেগুলো ধাপে ধাপে আসছে। এরকম একটা রিসার্চ আমি শুনছি। এটা হয়তো আমি, আমার কাছে এটা রেফারেন্সটা আপাতত নাই, তবে এটি শিওর এই জিনিসটা আমি শুনছি একসাথে আসছে। আশ্চর্য! এটা কিন্তু আমাদের পবিত্র কোরআনের সাথে মিলে যায় ভাই। আপনার ইয়া রিলিজিয়াস ইয়া থেকে, থিওরি থেকে মিলে যায় আর কি। আচ্ছা হ্যাঁ, ইয়া মনিরুল ইসলাম ভাই, আপনি মনে হয় কিছু আচ্ছা একটা যুক্তি দেখাতে আব্দুল হাকিম চাচ্ছিলেন। ভাই, আপনার চোখ আছে, আপনি হ্যাঁ, দেখেন না, যদি এইটা হয় তাহলে এটা কি কাজ করবে? নাকি আপনার চোখ দেওয়া হয়েছে আপনার কনসিয়াসনেসের জন্য? এইটা এইটা কিন্তু অনেক বড় একটা আর্গুমেন্ট, যে দেখেন হিউম্যান বডি
তৈরি হয়েছে কনসিয়াসনেসের জন্য, সচেতনতা থেকে, কনসিয়াসনেসের জন্য। আপনার প্রতিটা অঙ্গই কিন্তু কনসিয়াস বা সচেতন, কিন্তু আপনি সচেতনতা বাদ দিয়েই আপনি চোখ ঝরে বকে তৈরি হয়েছে, নাক ঝরে বকে তৈরি হয়েছে, কোনো সচেতনতা নাই, কোনো কনসিয়াসনেস নাই। হাউ ইউ ক্যান এক্সপ্লেইন? মানে পুরাটাই গাঁজাখড়ি তৈরি হয়েছে, বুঝছেন? আপনি যদি ডিজাইনের কোনো ডিজাইনারকে দেখেন নর্মাল, সেই ডিজাইনার ডিজাইন করে কিভাবে? বাড়ির কোথায় কে থাকবে, বাড়ির কোথায় ঘর হবে, মানে মানুষের প্রয়োজনগুলো দেখার পরে ঘর বাড়ি ডিজাইন করে। আপনি যদি মানুষের দিকে দেখেন, মানুষের চোখ কোথায় থাকবে, নাক কোথায় থাকবে, মুখ কোথায় থাকবে, হাত পা কিরকম হবে, কোন পাশ দিয়ে নির্গমন হবে, সবকিছু দেখার পরে সচেতনতার উপর কেন্দ্র করে কিন্তু ডিজাইন হয়েছে। কিন্তু ইভলিউশন তো সচেতনতাকেই বাদ করে দিছে, যে না এই সবগুলো ঝড়ে বকে হয়েছে এবং সচেতনতা, হিউম্যান কনসিয়াসনেস একটা আলাদা জিনিস। সো এই আপনার পয়েন্টগুলো ভাই প্রচন্ড কমপ্লিকেটেড পয়েন্ট। এই পয়েন্টগুলো আমি এখানে নিয়ে আসতে চাই নাই, কারণটা হচ্ছে যে নাস্তিক এগুলো গিলতে পারবে না। আনতে হবে। যাক, আমরা পরবর্তী যে লাইভ গুলো করবো এই বিবর্তনবাদ নিয়ে, তখন আপনি এই বিষয়গুলো একটু নিয়ে আসবেন, কারণ এগুলো হচ্ছে এগুলো দিলে আপনার বিবর্তনবাদটা চলে যায়। আর আপনি যে যে হিসেবটা দেখাইছেন, আমি যতদূর বুঝছি যে প্রবাবিলিটি যদি হিসেব করেন, তাহলে বিবর্তনবাদ হচ্ছে একদম 100% ফেলিয়ার একটা থিওরি। তো ওরা এটাকে ফ্যাক্ট বলে উড়াই দিচ্ছে, কিন্তু এটা কোনো আসলে কোনো ফ্যাক্ট না, এটা কোনো থিওরি। আচ্ছা, তা মনিরুল ইসলাম ভাই, আপনার লজিকটা যদি একটু বলেন, তা আমরা লাইভটা হয়তো বেশি কন্টিনিউ করব না, একটু পরে আমরা ইয়া করে দেব আর কি, শেষ করে দেব। আচ্ছা, শাহরের ভাই, আপনি ওই কিছুক্ষণ আগে বলছিলেন লাইগারের কথা বলতে যাচ্ছিলেন, খচ্চরের কথা বলতে যাচ্ছিলেন। তো আমার নিজের কাছে যেটা মনে হয়েছে, এটা আসলে এটার কোনো বাস্তব ভিত্তিক আমার কোনো কাছে কোনো প্রমাণ নাই, এভিডেন্স নাই, জাস্ট আমার লজিকের সাথে ম্যাচ করে মানে মনে হয়েছে, তাই আমি বলতেছি। সেটা হচ্ছে যে প্রত্যেক যুগেই পশুকামী কিছু মানুষ ছিল, এটা তো ঠিক, তাই না? তো খচ্চর যেমন ঘোড়া এবং গাধার সমন্বয় হয়, লাইগার যেমন টাইগারের সমন্বয়ে আসছে। তো পশুকামী মানুষজন তারা কোনো পশুর সাথে মানে এই ধরনের অপকর্ম করার ফলাফল কি আমাদের সেই হোমো হ্যাবিলিস বা হোমো এরেক্টাস, হোমো জার্জিকাস এইগুলো কি মানে কোনো হইতে পারে কিনা, বা কোনো প্রবাবিলিটি আছে কিনা? দ্যাটস আ গ্রেট কোশ্চেন যে প্রশ্নটা করলেন। এর আগে মিউটেশনের একটা বিষয় দেখানো হয়েছিল, যে সেখানে মানুষের মানে একটা ডিম, এটা হচ্ছে সায়েন্টিফিক একটা বিষয়, কিন্তু এটা নতুন প্রজাতি তৈরি হয়নি। প্রথমে বলছি নতুন প্রজাতি তৈরি হয়নি, যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা কোষকে কাটছে, ওই মানে ডিএনএ এর মধ্যে আর একটা ডিএনএ সিকোয়েন্স অ্যাড করছে সায়েন্টিফিক ভাবে, এবং এখানে নতুন কিছু বৈশিষ্ট্য তৈরি হয়েছে প্রাণীটার মধ্যে। প্রাণীর ভেদাভেদ হয়নি, কিছু বৈশিষ্ট্যকে বাতিল করে সেখানে নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে ওই জায়গাটাতে। এই প্রসেসটা পরবর্তীতে হিউম্যান বডিতে অ্যাপ্লাই করার মানুষ চেষ্টা করছেন, নিজের স্পার্মের মধ্যে অথবা জাইগটের মধ্যে, এবং এই কাজটা মানুষ পরবর্তীতে চেষ্টা করছে। আপনি পশুকামিতার কথা বললেন, ওইটা হচ্ছে র্যান্ডম বিষয়, ওইটার ফলে কোনো সন্তান হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু এই মিউটেশনের প্রসেসের মাধ্যমে হিউম্যান বডি কিছু বৈশিষ্ট্যকে বাতিল করে অন্য কিছু প্রাণীর কিছু বৈশিষ্ট্যকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে মানুষ, এবং এই টেকনোলজিটা বর্তমান সময়ে আছে। এমনকি আল জাজিরা এই বিষয় নিয়ে এখনো রিসার্চ করছে। তারা এমন কোনো তথ্য পায়নি, বা এটা বলছিল যে এই টেকনোলজিটা এখন এক্সিস্ট করে, কিন্তু আমরা জানি না যে আমাদের মানব শরীরে এই ধরনের কিছু বৈশিষ্ট্য বাদ করে নতুন কিছু বৈশিষ্ট্য আনয়ন করার মতো কোনো গবেষণা কোথায় হচ্ছে, বা কোন জায়গাতে নতুন মানব সৃষ্টির, নতুন মানব মানে মানুষই থাকবে কিন্তু সেটা নতুন মানব হবে, এই নতুন মানব সৃষ্টির কোন প্রক্রিয়াটা তারা সম্পূর্ণ করতে চাচ্ছেন, এরকম একটা প্রবাবিলিটি এই টেকনোলজিটা এখন আছে, কিন্তু আমরা জানি না যে কার কাছে আছে, কারা এই জিনিসটা অ্যাপ্লাই করে। আপনি যেটা বলছেন সেটা যদি হয়, ইটস ভেরি ডেঞ্জারাস। অ্যান্ড আপনি চিন্তা করেন, কিন্তু এটা হবে না ভাই, আজ পর্যন্ত তো হয় নাই। একটাও আছে নাকি মানুষ এবং গরুর মতো? একটাও? অনেকই তো হইলো শুনলাম। না, আমি যে বলতে চাচ্ছি যে মানে আপনার পশু আমি বলতে চাচ্ছি যে খচ্চর যে প্রাণীটা বা লাইগার যে প্রাণীটা, এ না বাঘ না সিংহ, খচ্চর না ঘোড়া না গাধা, মানে এখানে যেমন সমন্বয়ের মাধ্যমে একটা প্রাণীর সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি ভাবে পশুকামী মানুষের মাধ্যমে এই ধরনের কোনো পশুর সাথে অপকর্ম করছে কিনা, যেটা শিবমাজি বা বানরের কথা
আসে মাঝে মাঝে, তাদের সাথে আমার সিমিলার পাওয়া যায়। এই ধরনের ঘটনার কারণে হোমো ইরেক্টাস বা হোমো হ্যাবিলিসের জন্ম হয়েছে কিনা, বা যে ফসিলগুলো তারা পেয়ে থাকে এটা তারই ফসল কিনা। কোনো প্রজাতি হয় নাই, বাই চান্স তারা তো অ্যাভেলেবেল এই জিনিসগুলো পায় নাই, কিছু কিছু পাইছে। হ্যাঁ, এটা জানি না ভাই, এই ধরনের কার্যকলাপ মানুষ করছে জানি, আচ্ছা, মানুষ করছে গরুর সাথে আকাম কুকাম, এটা কিন্তু এটার কোনো আছে তো বলে মনে হয় না। রেজাল্ট আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো ঠিক আছে হাকিম ভাই, আমার মনে হয় যে আর আমার পক্ষ থেকে আর কিছু জানার নাই তেমন, প্রোগ্রাম শেষ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। এমনও আমাদের এটা 1 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল, যা আমাদের গেস্টের উপর ডিপেন্ড করে আমাদের লাইভটা আসলে কন্টিনিউ হয়। তো আমরা এই না, বিশেষ কথা আপনারা বলবো অনেক যে ভালো ভালো আমাদের পয়েন্ট নিয়ে আসছেন লাস্টের দিকে, এগুলো আমি নিয়ে আসি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে এই বিবর্তনবাদ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা পলক ভাই, আমরা ওই ভিডিওগুলো কি একটু প্লে করব? ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তথ্য আছে, 5-6 মিনিটের ভিডিও ওখানে। আচ্ছা, হ্যাঁ, আপনি করা প্লে যায় কিনা? করেন, আর আমি দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বিদায় নেবো ভাই, আমার আচ্ছা চলে আচ্ছা যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আলোচনার কোনো তথ্য বা আচ্ছা কোনো ঠিক উপাত্ত আছে। যদি প্রবলেম হয় বা যদি কোনো সমস্যা দেখা দেয়, তাইলে আপনারা আমাকে জানাবেন যে ভাই এখানে এই সমস্যাটা আছে, এই ইনফরমেশনটা ফলস, দেন ইউ ক্যান ইনশিওর মি, অর আপনি বলতে পারেন এই ইনফরমেশনটা আপনি টেস্ট করতে পারেন যে আমার এই বিষয়গুলো সঠিক কিনা, তারপরে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, অথবা আপনারা যদি লজিক্যালি বুঝতে পারেন তাহলে তো বুঝেই গেলেন। তো যে কোনো ভুল থাকলে আপনারা আমাকে ধরিয়ে দিতে পারেন, এখানেই এসে লিখতে পারেন যে ভাই আপনার রিসার্চে এই সমস্যা আছে, ইনভেস্ট এই আলোচনাতে এই সমস্যা আছে। আমি আলোচনা এখানে শেষ করছি। না, খুব আসসালামু সুন্দর আলাইকুম ওয়া আলোচনা রাহমাতুল্লাহি করছেন ওয়া পলক ভাই। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই মনিরুল ইসলাম ভাই, এখানে আহ, উনি যে প্রবাবিলিটির কথা বলছে, প্রবাবিলিটি The জিনিসটা অনেক origin of ক্লিয়ার life না, is a much debated আমি topic. যতদূর বুঝলাম আর কি। Some have এখানে আমি একটা ভিডিও প্লে করতে পারি কিনা দেখি। The origin of life is a much debated topic. Some have dedicated their lives to finding an answer. Others write the question off as unanswerable. Just what is the probability of life occurring spontaneously from non-life with the ability to reproduce? We should remember that just because something exists does not mean the probability of the event is 100%, as the event may have been the result of a willful intervention. It has become abundantly clear that the Earth is the only place where life exists in our solar system. All of the other planetary bodies have been explored to one extent or another without revealing the existence of any organic tissue. Well, how many planets might be out there in the Milky Way and the galaxies beyond? Can we expect that somewhere else life has spontaneously developed and is flourishing? What is the probability of finding life outside of the Earth? Traditionally, people under the influence of religion have viewed life on Earth as the product of deliberate and planned creation. Others explain the presence of life through a slow process of development or evolution, which presently seems to be the most accepted point of view. Well, how do mathematicians assess the probability of the origin of life? Probability is a field of mathematics that assesses the likelihood of an event occurring. Given enough information, all of the possible outcomes or arrangements of a situation can be determined. Mathematicians can therefore predict with considerable accuracy the possibility of an event occurring. When probability is used correctly, it can accurately predict the likelihood of election results, life expectancy of a population, likelihood of one purchasing a certain item. Let me give a simple example of probability.
If you had a single die, the likelihood of rolling a 1 is 1 out of 6, as there is one desired result out of a total of 6 results. If you had a 10-sided die, the likelihood of rolling a 1 is 1 out of 10. In order to show this, we can first express the chances in a different way. 1 out of 100 would be 1 over 10 raised to the power of 2, because there are 2 zeros. 1 out of a million, 1 over 10 to the power of 6. In mathematics, if the chances of something occurring are less than 1 over 10 to the power of 50, we generally say the chances of that event are nil. That is, it will not occur. This is because 10 to the power of 50 represents a number that is far greater than the estimated number of planets in the entire universe. The development of life from simple non-living matter represents the coming together of various molecules to form more organized and complex structures, which includes very intricate and essential molecular machines. Thus, the spontaneous development of life requires things moving from less order to more order. Evolutionary thought is predicated on the premise that matter can move to a higher state of order in an unguided or accidental way, not only once, but with literally millions of steps along the way. Mathematics holds an opposite view. হাকিম ভাই To আমার নেটে evaluate বেশ the সমস্যা likelihood of হচ্ছে। this possibility, আর আপনার কাছে আবার ডাবল mathematicians সাউন্ড would আসছে। first consider the second thermodynamic law, called the Law of Entropy, a law that demonstrates that all matter will tend toward a state of maximum disorder unless acted upon by an organizing force. As Dr. W.H. Thorpe puts it, the likelihood of life occurring by chance is fantastically improbable. The spontaneous formation of life violates the second thermodynamic law, which states that all closed physical systems tend toward a state of maximum disorder. According to Dr. Jean Morton, the probability for arranging amino acids for 10 enzymes would be 1 over 10 to the power of 113. It is estimated that the human body contains 25,000 enzymes. If each of these were only a small enzyme consisting of 100 amino acids with a probability of 1 over 10 to the power of 113, the probability of getting all 25,000 would be 1 over 10 to the power of 2,825,000. To put it another way, former astrophysicist and head of mathematics at Wales University, Dr. Wickramasinghe, and English astronomer Sir Fred Hoyle, who formulated the theory of stellar nucleosynthesis, described the likelihood of human evolution to be as mathematically plausible as, and I quote, a tornado blowing through a junkyard and leaving behind a complete and flyable Boeing 747. In the case of the 747, the organizing force which assembles it is a labor force of men and women. In the case of the cell, evolutionary scientists are turning over every rock in search of events or natural phenomena to explain evolution's triumph over probability and the known laws of nature. These men I have quoted are some of the most respected mathematicians on the planet. They are not religious nutcases. They have looked without prejudice at the notion that life evolved by chance from non-life and has progressed through natural selection into the complex forms we have today, and they have come to the same conclusion. To accept evolution, one must first accept that the impossible happened. Subscribe and click the notification bell to receive updates about new content. Visit tomorrowsworld.org for more articles, telecasts, and booklets. জি হাকিম ভাই হাকিম ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল হাকিম ভাই শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ
ভিডিওটা মোটামুটি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি লাস্টের দিকে এসে বুঝতে পারলাম, মানে প্রথম দিকে বুঝতে পারতেছিলাম না, এনজাইমের হিসাবটা বুঝলাম যে এটা হিউজ ওটা মানে মোটামুটি কনক্লুশন আছে, ওটা কনক্লুশন করছে কি জানেন, এই যে আপনার এই একটা টর্নেডো এসে আপনার ওই একটা প্লেনের যে একটা উপাদানগুলো বিমান আছে তৈরি করলো। হ্যাঁ একটা বিমান তৈরি করে ফেললো, জিনিসটা ওরকমই। আচ্ছা এটা কোনো পাগলে বিশ্বাস করবে ভাই বলেন তো? না, বিশ্বাস করে তো, কোনো পাগলে বিশ্বাস না করলে আমরা ওই পাগলদের সাথে কথা বলছি কেন? কিছু পাগল তো মানে আছে দুনিয়াতে, না থাকলে আমরা কেন তাদের জন্য আজ এই বিষয় নিয়ে আলোচনা করব, যে জিনিসের কোনো অস্তিত্বই নাই, ঠিক আছে, জিরো প্রবাবিলিটি, সেই জিনিসটা আমাদের আজ কথা বলতে হচ্ছে। আর আছে বিধায় মানে আর কি বলবো, কিছু বলার নাই। আচ্ছা 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 আরেকটা কথা হচ্ছে আপনার এখানে যে প্রবাবিলিটির বিষয়টা বললো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনার একটা সম্ভাবনা, এটা হচ্ছে একটা গণিত দিয়ে এটা হিসাব করছে, বুঝতে পারছেন? আমাদের পলক ভাই হ্যাঁ, সেটা মোটামুটি ট্রাই বুঝছি। করছে। The amino acids are the building blocks of the proteins, right? At each one of these sites, how many possible amino acids could be part of a growing protein? You know this from the biology, that there are 20 possible protein-forming amino acids, okay? এটা খুব So you've সুন্দর got একটা a 1 in হিসাব। 20 chance at each site. So to get at two sites, how many possible combinations do you have? 20 times 20 again, so 400. If then you go to 3 sites, how many possible combinations? 20 times 20, 400 times 20 again, 8,000. Very good and quick, okay? Now 8,000 times 20 again, 160,000, and we're only to 4, okay? So there's a vast number of possibilities. You've got a 1 in 20 times 1 in 20 times 1 in 20 times 1 in 20, going out however many sites you have for amino acids. So in a chain of amino acids that's just 10 sites long, you're already to 20 to the 10 possible combinations. That's 10 trillion possibilities. But most proteins, even modest, shortest proteins, are 100 to 150 amino acids. The average length proteins may be 300 to 400 amino acids. So can you see what's going to happen to these exponential numbers as far as the number of possible ways of combining the amino acids? Let's take a protein of 150 amino acids in length. That's a very modest, not real big one, okay? So we'll do that same calculation. We've got 150 sites with 20 possibilities at each site, 20 to the what power? 150th power. Convert that to base 10, that's 10 to the 195th power. We can't even begin to grasp how many combinations that is. Do you know there's only 10 to the 80th elementary particles, protons, neutrons, electrons, in the whole observable universe? You're getting some idea of the scope of these numbers. Now, we know that not every single amino acid combination is functional, but we also know that many of them are. So there's a big question, if you're just kind of trying to assess how likely is it that we'd find a protein by chance with all the amino acids in that prebiotic soup interacting with each other for, say, billions of years. And I give it a lot of time. How likely is it that we'd ever get a protein to arise by chance? Well, imagine you're looking for red marbles in a jar of blue marbles. Well, to know the odds of finding a red marble, you want to know something about the ratio. Is it 1 out of 1,000, or is it 500 out of 1,000? Makes a difference, doesn't it? So I have a colleague who's been interested in the whole question of whether or not life could arise by chance for a long time. His name is Doug Axe. He's a molecular biologist. He did his PhD at Caltech. He worked for 14 years at Cambridge University, and he wanted to find out how common or how rare are the functional sequences of amino acids among the big space of all the possible amino acids there are. And he chose to work on a protein of about 150 amino acids to start to get an answer to this question. Now, what he did is he found that there were indeed many combinations that produced functional proteins. But he also found out that the ratio was very, very small. Essentially, what he was asking was this: for every protein that forms a function, how many combinations of amino acids are there? You kind of get the idea? He's trying to get that marbles to marbles ratio. You know, this is like the red marbles we want and the blue ones that we don't. Okay? And he came up with a really amazing number. And it's 10 to the 74 power.
Now that seems a little less scary because we just looked at this great big number, but this is still an enormously small probability. In other words, if you think of all the amino acids that there could be as a big haystack, and you start searching around for the functional ones, the ratio of functional ones to non-functional ones is like 1 to 10 to the 74. That's the ratio. So finding a functional protein by chance, just on this calculation, you can see is going to be easy or hard? Pretty hard, pretty hard. So then we're going to start putting up some numbers on the board. So just to get the amino acid sequence properly, you've got an odds of about 1 in 10 to the 74. But there's other probabilistic hurdles that have to be overcome. If you want to build a protein, we know from chemistry that you have to attach the amino acids together with what's called a peptide bond. In nature, peptide bonds occur with about a 1 in 2 in a 1 in 2 frequency. Half the bonds that form between amino acids are peptide bonds, half aren't. But if you get any bonds forming that aren't peptide bonds, you can't form a protein. So to form a protein, 150 amino acids long, you've got a 1 in 2 chance at each site of getting the correct type of linkage. So you got 1 in 2 times 1 in 2 times 1 in 2 times 1 in 2 to the what power? Close to 150. Since we got linkages, we have 149, but call it 150, okay? So in other words, we got another huge exponential problem to overcome. So, and it turns out that 1 in 2 to the 150 is the same number as 10 to the 45th, 1 in 10 to the 45. So now we got two incredibly improbable things that we've got to overcome to build a functional protein by chance alone. One more problem. When you're building proteins, amino acids come in 2 flavors. There's a left-handed flavor and a right-handed flavor. They're called optical isomers, not flavors, okay? And the left-handed version is the only kind that can be used in building proteins. You get even one right-handed amino acid in there, and your protein won't fold properly. So you got another probabilistic hurdle to overcome. So you've got a 1 in 2 chance at each site again, out to the 150th power. 2 to the 150th power, again, is 10 to the 45. Oh my goodness. So the odds of building even a short functional protein by chance alone is 74 plus 40. You can remember how you do this in math? You can add the exponents if you're multiplying exponential numbers. 164. Thank you very much. Okay? Wow. Now, can anyone get their mind around a number that big? There's only 10 to the 80th elementary particles in the entire universe. There's only 10 to the 16th seconds since the Big Bang. There's only 10 to the 139th total events since the beginning of the universe. একটা প্রোটিন তৈরি করতে You're starting to আপনার get the 1/10 understanding why to the people are very power skeptical that the 164. chance hypothesis is going to do the job. Impossible Now, process. you may have heard just the opposite. Has anyone ever gotten in a discussion with you about the origin of life and said, hey, it happened by chance? আমি ভিডিওটা টোটালি Did you দেখতে hear পাইনি that? ভাই I mean, বুঝছেন this happens to me. I'm out and I'll be lecturing in টোটালি একটা দেখতে problem পাচ্ছি না নয়। বেঁধে হয়ে যাচ্ছে and I'll get done and somebody say, well, আচ্ছা, ঠিক আছে, but তাহলে, argue with me নেটে about নেটে এটা প্রবলেম বেশিক্ষণ নেটে না। I প্রবলেম just shut the discussion down because I say এটা no বেশিক্ষণ serious না ভাই। scientist thinks this is the way it happened. It's always going to be more probable that it didn't happen by chance than it did. And with that kind of reasoning, you realize it's time to move on and look at some other options. This is a real simplistic illustration, but আচ্ছা, মোটামুটি আমাদের ভিডিওটা এতটুকু ছিল। তো মনিরুল ইসলাম ভাই, ওটা খুব সুন্দর একটা ভিডিও। ওখানে দেখাইছে আসলে অনলি একটা প্রোটিন তৈরি করতে আপনার 1/10⁴ এরকম একটা প্রবাবিলিটি দেখাইছে। এটা একদম শূন্যর কাছাকাছি একটা সংখ্যা, আচ্ছা, একটা আচ্ছা। শূন্য কাছাকাছি একটা শূন্য। তার মানে কি জানেন, আপনি অবশ্যই। একের নিচে যদি আপনি মানে আমি বলি এটা সংখ্যা কত জানেন, আপনি 0 দিয়ে আপনি যদি 164টা শূন্য দেন, 164টা মানে দশমিকের ওয়ান পর বাই যদি আপনি বুঝতে পারছি 10⁻164 মানে আমি বলি এটা একটু ক্লিয়ার ভাবে বলি, এটা মানে হচ্ছে 0 দিয়ে দশমিক দিবেন, তো দশমিক দিয়ে আপনি 164টা কি দিবেন, শূন্য দিবেন। আচ্ছা 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 164টা যদি দশমিকের পরে শূন্য দেন, এটা কত বড়, কত ছোট একটা সংখ্যা না? মানে এটা অনেকটা শূন্যের কাছাকাছি না? এটা জিরো, আলটিমেট তো এটা জিরো। এটা তো জিরো এটা ভাই। ultimate আপনি এটা zero।
আপনার এটা কয়েকটা পৃষ্ঠা লাগবে, আপনি 0.0000 লিখতে লিখতে যদি আপনি 165টা যদি শূন্য লিখেন, এটা তো 2 পৃষ্ঠা লাগবে ভাই, লাগবে না? 2-3 পৃষ্ঠা লাগবে, সেটাই। তাহলে এটা তো শূন্য হয় ভাই। তার মানে র্যান্ডমলি আপনার তারা যে ন্যাচারাল তাও শুধুমাত্র অনলি একটা প্রোটিনের ক্ষেত্রে, শুধুমাত্র একটা প্রোটিনের ক্ষেত্রে একটা প্রোটিন, হিসাব, অনলি মাত্র একটা একটা প্রোটিন, প্রোটিনের ক্ষেত্রে। কিন্তু বুঝতে একটা পারছি মানে প্রোটিন। আসলে কোনো সম্ভাবনাই নাই। এটার সম্ভাবনা জিরো ভাই। এই যে আমাদের পলক ভাই সেই সেটাই। জিনিসটা কিন্তু বলে। অ্যামাইনো অ্যাসিডের একটা হিসাব দেখাচ্ছিলেন বোধহয়, অ্যামাইনো অ্যাসিডের যে হ্যাঁ, হ্যাঁ, একটা হিসাব। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো কারণ অ্যামাইনো অ্যাসিড থেকে তো প্রোটিন হয়, বুঝতে পারছেন? অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন হয়, বুঝতে হ্যাঁ পারছেন? সেটাই। এগুলো হ্যাঁ। আচ্ছা যাক, আপনার আর কিছু বলার না থাকলে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই। লাইভটা আপনার শেষ করে দিতে, সামান্য লাইভ শেষ করে দেন। আচ্ছা, 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 আচ্ছা। ধন্যবাদ প্রিয় দর্শক যারা দেখতেছেন। আচ্ছা, আমাদের হাকিম ভাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন ভাই। ভিউয়ার মনে হয় কেউ নাই, আমি ছাড়া বোধহয় সম্ভবত ভিউয়ার কেউ আছে কিনা, সম্ভবত না, আমি লাইভ থেকে ভিউয়ার্স দেখলাম তো। না, ভিউয়ার্স আছে মোটামুটি যা আছে আরকি। আমাদের ভিউয়ার্স এর উপর আচ্ছা, ডিপেন্ড করে না ভাই। আমরা না না আমাদের ঠিক আছে, গবেষণামূলক যে আমরা যেটা করি সেটা হচ্ছে গবেষণামূলক একটা ঠিক। লাইভটা করি। কেউ যুক্ত হতে চাইলে একটা হবে, না হলে নাই। আর এখানে হুম হুম খগেনদের আপনি টেলিস্কোপ দিয়ে দেখবেন না, কারণ এগুলো হচ্ছে ডাটাবেসই তো, এখানে আসার সেই সাহসটা তাদের নাই, বুঝতে পারছেন? সে সাহসটা তাদের হয়ে ওঠে হুম না সায়েন্সের নিয়ে আলোচনা করার, সে সাহসটা ইনশাল্লাহ তাদের হয় না, আর সেজন্য তারা আসতেও চায় না। তো এখন বিষয়টা হুম, হচ্ছে আমরা আমরা বলে যাব, আমাদের কাজ হচ্ছে আমরা বলে যাব ঠিক ভিউয়ার্স কত, তারপর কে দেখতেছে না দেখতেছে এগুলো আমাদের বিষয় না। ঠিক, আপনারা দেখবেন যে আমরা চেষ্টা করতেছি এক্স্যাক্টলি। গবেষণামূলক অনেক কিছু জিনিস আমরা মানুষকে একটু আমরা দেখাই যিনি আসল জিনিসটা কি, রিয়েল হুম জিনিসটা কি, তাদের নাস্তিকতার হুম যে অন্ধত্ব সেই জিনিসটা আমরা প্রকাশ করতেছি। হুম হুম। আর তারা যে অন্ধভাবে বিশ্বাস করতেছে, ডারউইনিজমকে অন্ধভাবে বিশ্বাস করতেছে, সেজন্য তাদেরকে আমরা বলবো অন্ধবিশ্বাসী। তারা আসলে আমাদেরকে অন্ধবিশ্বাসী বলতে চায়, কিন্তু লেভেলটা কিন্তু তাদেরই যায়, বুঝতে মানে পারছেন একটা জিনিসটা? জিনিস সিম্পলি, একটা জিনিস সিম্পল জিনিস চিন্তা করেন ভাই, আমরা 1400 বছর আগের একটা কোরআনকে বিশ্বাস করতেছি, মাত্র 1400 বছর আগের। আর ওরা আমাদেরকে যখন যে জিনিসটা বিশ্বাস করতে বলে সেটা হচ্ছে বিলিয়ন 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 বছরের হিসাব দেয়। তাহলে আপনি এখানে দেখেন যে গ্যাপটা কত বড়, আমরা মাত্র 1400 বছরের হিসাব নিয়ে কথাবার্তা বলি, আর ওরা আমাদেরকে বিলিয়ন বিলিয়ন বছরের হিসাব দেখাতে, যার কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই, তথ্য নাই, কিচ্ছু নাই। তার মানে কি বলবো আসলে, এরা পাগল। পাগল মানে পাগলের কিছু সেন্স আছে, যে পাগলকে যদি কেউ ইট মারতে যায়, পাগল বুঝতে পারে যে ও আমাকে ইট মারতেছে, ঠিক আছে, ও ও কিন্তু সরে যায়, ঠিক আছে, বাবা হচ্ছে অনেকটা উল্টো। সাইকো আর কি, হ্যাঁ, অথবা সে ফাইট অনেকটা করার চেষ্টা সাইকো। করে। হুম। তো এরা আসলে কোন লেভেলের ফেলাবো এদেরকে, আমি আসলে মানে বুঝে উঠতে পারতেছি না, এই না, হচ্ছে তাদের আসলে জন্য ভাই একটু ব্যাপারটা। দুঃখ হবে আমার। আপনি যা কিছু বললেন তাদের জন্য একটা দুঃখ হয়, কারণ তারা ভাই আজীবন জাহান্নামের মধ্যে যাচ্ছে, এই অন্ধের পথের মধ্যে ঘুরতেছে। এখন তারা আসলে কি বলবো ভাই, তাদের জন্য খুব কষ্ট হয় ভাই আসলে, বুঝতে পারছেন? আমরা চেষ্টা করতেছি তাদের মানে ভালো কিছু তাদের দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ মেন। মনিরুল ইসলাম ভাই, আমাদের লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে। হুম হুম আর হুম, ঠিক আছে। আমরা হয়তো আমাদের তেমন গেস্ট আজকে তেমন নাই, তো আমরা পরবর্তীতে গেস্ট থাকলে আলোচনা করতাম আর কি, সমস্যা নাই। ইনশাআল্লাহ। ধন্যবাদ মনিরুল ইসলাম ভাই যুক্ত হওয়ার জন্য, কারণ ওকে ভাই, আমরা অনেক কোয়েশ্চেন জাযাকাল্লাহ এসেছি। সুযোগ দেওয়ার জন্য। জি, জি, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে আমাদের লাইভটা দেখার জন্য। নিয়মিত চোখ রাখুন আমাদের সায়েন্টিফিক রিলিজিয়ন দা ইসলাম তো এখানে নাস্তিকীয় বিজ্ঞান নামা এবং খগোলীয় বিজ্ঞান নামা নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এটি বিভিন্ন পর্বে ইনশাল্লাহ ভাগ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ হোসেন ভাই। আচ্ছা,